হলে একটা হবে লেভো। এটা যখন 50-50 মিক্সচার থাকে তখন কি হয়, তার অপটিক্যাল অ্যাক্টিভিটি লুজ করে। এই ধরনের কারণ কি, কারণ ডেক্সট্রো যতটা পরিমাণ ক্লকওয়াইজ ঘোরাবে, লেভো ততটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, সেজন্য ওভারঅল অপটিক্যাল রোটেশন 0 হয়ে যায়, তাই তো। এরকম এই মিক্সচার 50-50 মিক্সচার অফ এনানসিওমেরিক মিক্সচারকে বলা হয় রেসিমিক মিক্সচার। আর একটা এনানসিওমার আরেকটা এনানসিওমারে কনভার্ট হয়, সেই প্রসেসটাকে বলা হয় রেসিমাইজেশন। ঠিক আছে, দেন আমরা পড়েছিলাম রেসিমাইজেশনের পাথওয়ে কি কি মেকানিজম থাকতে পারে। অনেক রকম মেকানিজম আছে, তার মধ্যে আমি কয়েকটা তোমাদের, যেমন মেকানিজম ইনভলভিং কার্বনায়ন্স, mechanism involving carbonium ions or carbocations, mechanism involving free radical, or mechanism involving stable symmetrical intermediate. অ্যাসিডিক মানে হাইড্রোজেন থাকে, তার পাশে সেই কার্বনের পাশে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ক্যাপেবল অফ ফর্মিং ডবল বন্ড এরকম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে কার্বন আয়ন হয় সেটা রেজোনেন্সের ফলে একটা সিমেট্রিক্যাল সাবস্টেটে মানে অ্যাকাইডাল সিস্টেমে কনভার্ট হয়। সেখান থেকে যখন আবার ব্যাক করে তখন বোথ 50-50 পসিবিলিটি থাকে ডি এবং এল পেয়ার হওয়ার। এটা বলেছিলাম কার্বন আয়নের ক্ষেত্রে। কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, এসএনএম মেকানিজমের ক্ষেত্রে এই ধরনের কার্বনিয়াম আয়ন তৈরি হয়, তার যে এমটি পি অরবিটাল থাকে, দেখিয়েছিলাম। হ্যাঁ, এলিমিনেশন হয়ে প্রথমে অ্যালকিন তৈরি হয়, দেন আবার যখন ওয়াটার অ্যাড হয় তখন অ্যাডিশন প্রোডাক্টটা বোথ প্রবাবিলিটি থাকে কি, যে অ্যাবাভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেনে ওয়াটার এডিশন হওয়ার, তখন আমরা বোথ ডি এন্ড এল অ্যালকোহল ফিরে পাই, তাহলে রেসিমিক মিক্সচার পাই এবং অপটিক্যাল অ্যাক্টিভিটি লুজ করে। এটা আমরা আগের দিন পড়েছিলাম, তাই তো। এইবার আজকে যেটা আমরা পড়বো, যে ধরে নাও আমরা একটা রেসিমিক মিক্সচার পেয়েছি রিঅ্যাকশনের মাধ্যমে, এই রেসিমিক মিক্সচার থেকে কি করে আমরা যে দুটো এনানসিওমার আলাদা আলাদা করব। তো এই যে দুটো এনানসিওমার আলাদা করার প্রসেস, তাকে বলা হয় রেজলিউশন। মানে একটা রেসিমিক মিক্সচার থেকে দুটো এনানসিওমারকে আলাদা করার যে প্রসেস, সেটাকে বলা হয় রেজলিউশন। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসতে পারে যে, মানে তোমাদের মনে আসতে পারে কোশ্চেন যে আমাদের কি দরকার রেসিমিক মিক্সচার থেকে আলাদা আলাদা এনানসিওমার করার, হোয়াট ইজ দ্য ইউটিলিটি। তোমরা যে একদম প্রথম দিনের ক্লাসটা মনে করো, সেখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম এনানসিওমারের। তার মধ্যে দেখি, ফর এক্সাম্পল আমরা ওখানে যাই, ফর এক্সাম্পল থ্যালিডোমাইড একটা আমি দেখিয়েছিলাম এক্সাম্পল, মনে আছে? এই যে থ্যালিডোমাইড, থ্যালিডোমাইড আমি কি বলেছিলাম, একটা এনানসিওমার কি, একটা এনানসিওমার অ্যাক্টিভ, মানে যে জন্য ইউজ করা হতো প্রেগনেন্ট উইমেনদের মর্নিং সিকনেস দূর করার জন্য থ্যালিডোমাইড দেওয়া হতো, আর মাইনাস থ্যালিডোমাইড, আর থ্যালিডোমাইড। ঠিক আছে, কিন্তু এর আরেকটা এনানসিওমার এস থ্যালিডোমাইড, সেটা শুধুমাত্র ইনঅ্যাক্টিভই নয়, এটা টক্সিক ছিল। তার ফলে দেখা গেছিল যারা এই রেসিমিক মিক্সচার অফ থ্যালিডোমাইড খেয়েছিল, যে এস আইসোমারটা তাদের মধ্যে টক্সিসিটি শো করেছিল, ফলে ডিফর্ম মানে অঙ্গ প্রত্যঙ্গ ডিফরমেশন নিয়ে এই ধরনের বাচ্চার জন্ম হয়েছিল। তার জন্য পরবর্তীকালে সায়েন্টিস্টরা ডিসাইড করে যে যদি কোনো রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের রেসিমিক মিক্সচার তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের
দুটো যে এনানসিওমার তাকে আলাদা আলাদা করতে হবে। এর ফলে কি শুধুমাত্র যেটা আমার ইউজফুল এনানসিওমার তার ইফেক্টিভনেস শুধুমাত্র বাড়বে না, যেটা ইনঅ্যাক্টিভ অর টক্সিক এনানসিওমার তার যে টক্সিসিটি সেটাকেও আমরা দূর করতে পারবো। সিমিলারলি আমরা বলেছিলাম আইবুপ্রোফেনের এটাও একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এরও দুটো আইসোমার থেকে আর এবং এস। ঠিক আছে, তার মধ্যে এস আইবুপ্রোফেনটা অ্যাক্টিভ, মানে আমরা যে জন্য খাচ্ছি জ্বর বা মাথা ব্যথার জন্য আমরা যে খাচ্ছি ব্যথা নিরামক হিসাবে খাচ্ছি, শুধুমাত্র এস আইবুপ্রোফেনটাই কার্যকরী, আরটা কার্যকরী নয়। তাহলে যদি কোনো রিঅ্যাকশনের মাধ্যমে তুমি আইবুপ্রোফেন তৈরি করো যেটা রেসিমিক মিক্সচার, সেখান থেকে তোমাকে এস আইসোমারটাকে আলাদা করতে হবে। বোঝা গেছে? তাহলে কেন আমাদের রেসিমিক মিক্সচার থেকে একটা এনানসিওমার আলাদা করতে হবে সেটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা প্রসেস গুলো শিখব যে কি কি উপায়ে আমরা রেসিমিক মিক্সচার থেকে দুটো এনানসিওমারকে আলাদা করতে পারি। তার আগে বলো যে এনানসিওমার নরমাল মেথড দিয়ে আলাদা করা ডিফিকাল্ট কেন? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে দেখি। আমার কোয়েশ্চেন হলো যে এনানসিওমার নরমাল কেমিক্যাল রিঅ্যাকশন সাহায্যে আলাদা করা ডিফিকাল্ট কেন, বা নরমাল ফিজিক্যাল মেথড দিয়ে আলাদা করা ডিফিকাল্ট কেন? আমার কথা শুনতে পাচ্ছ? মোনালিসা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই কোয়েশ্চেনটা জবাব দাও, উত্তরটা দাও তোমরা। বলতে পারো তুমি স্যার এটা যখন ওই মানে আলাদা কাইরাল কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করবে তখন রেটটা চেঞ্জ হবে বলে? না। আচ্ছা, এনানসিওমার যখন আমরা ডেফিনেশন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? এনানসিওমার ইজ বেসিক্যালি দ্য সেম কম্পাউন্ড, বাট কি তাদের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে, তাই না? তাহলে তাদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিও সেম, তাদের ফিজিক্যাল প্রপার্টিও সেম, তাই না? তাহলে কোনো কম্পাউন্ড যদি কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেম হয়, তার যদি ফিজিক্যাল প্রপার্টিও সেম হয়, তাহলে তাদের আলাদা করবে কি করে, তাই না? এনআরসির মধ্যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেম, তাই বলেছিলাম না ডায়াস্টেরিওর মধ্যে রিলেশনশিপ আলাদা আলাদা, তাদের রিঅ্যাক্টিভিটি আলাদা আলাদা। মনে আছে? হ্যাঁ স্যার। এই যে এইখানে বলে যখন এনআরসিওমার পড়িয়েছিলাম তখন তোমাদের এই যে এনআরসিওমার যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম না যে এনআরসিওমার আর ফিজিক্যালি আইডেন্টিক্যাল, ঠিক আছে? তারা দেখতে একই রকম, তারা কেমিক্যালিও একই রকম, তাহলে তাদের একটা সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে আলাদা করা সম্ভব নয়। তাহলে তাদের আলাদা করবোটা কি করে? এই প্রসেসটাকে আমরা বলবো রেজলিউশন, ঠিক আছে? তাহলে আমরা আজকে রেজলিউশন শিখব। তাহলে যেটা বললাম এনানসিওমার পজেস আইডেন্টিক্যাল ফিজিক্যাল প্রপার্টি, মানে সাচ এজ বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ডেনসিটি, সলিবিলিটি ইন অ্যান অ্যাকাইরাল এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্টে যদি অ্যাকাইরাল হয়, মানে নর্মাল কন্ডিশন যদি হয়, ওদের বয়লিং পয়েন্টও সেম, এনানসিওমার মেল্টিং পয়েন্টও সেম, ডেনসিটিও সেম, সলিবিলিটিও সেম, তাদের ক্রিস্টালাইজেবিলিটিও সেম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি তাদের আলাদা করা খুব ডিফিকাল্ট। তাহলে এদের যদি আলাদা করতে হয় আমাদের এই এনানসিওমারকে একটা কাইরাল এনভায়রনমেন্টে আনতে হবে প্রথমে, ঠিক আছে? একটা কাইরাল এনভায়রনমেন্টে আনলে এই এনানসিওমার গুলো আলাদা আলাদা বিহেভ করবে। তাহলে কাইরাল এনভায়রনমেন্টের মধ্যে এনানসিওমার আলাদা আলাদা প্রপার্টি শো করে। তাহলে প্রথমে কাইরাল এনভায়রনমেন্টের মধ্যে রেসিমিক মিক্সচারটাকে আনবো, দেন তাদের আলাদা আলাদা করবো, এটা হলো রেজলিউশন। তাহলে কি কি মেথড আছে? মেথড অনেকগুলো আছে, তার মধ্যে এই চারটা মেথড মেন মেথড, ঠিক আছে? এক নম্বর মেথড হলো মেকানিক্যাল মেথড, দুই নম্বর মেথড হলো বায়োকেমিক্যাল অর এনজাইমেটিক মেথড, তিন নম্বর মেথড হলো ক্রোমাটোগ্রাফিক মেথড, আর চার নম্বর মেথড হলো কেমিক্যাল মেথড অর ফরমেশন অফ ডায়াস্টোমেরিক সল্ট ফরমেশন মেথড, ঠিক আছে?
তাহলে এই মেথডগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমের মেথডটা হলো মেকানিক্যাল মেথড। এবার প্রথমে মনে রাখতে হবে যে এই মেথডটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যদি একটা রেসিমিক মিক্সচারের মধ্যে যদি একটা রেসিমিক মিক্সচারকে যদি ক্রিস্টালাইজ করতে যাও, তখন তার যে এনানসিওমার গুলো তাদের যদি নিজেদের মধ্যে ক্রিস্টাল ফর্ম করার প্রবাবিলিটি বেশি থাকে, তখন তারা তৈরি করে কংগ্লোমারেট। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল আমি বোঝাই তোমাকে। ধরে নাও একটা সার্টেন কম্পাউন্ড আছে, তাতে সার্টেন কম্পাউন্ড এ আছে, তার দুটো এনানসিওমেরিক মিক্সচার হচ্ছে প্লাস এ আর একটা হচ্ছে মাইনাস এ। তাহলে এটা মনে করো রেসিমিক মিক্সচারটা সলিউশনের মধ্যে এনেছো, এটা পুরোটাকে সলিউশনের মধ্যে এনেছো, দেন এটা ক্রিস্টালাইজেশন করছো। যদি মনে করো শুধুমাত্র এই ডেক্সট্রো এগুলো নিজেদের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে ক্রিস্টাল তৈরি করে, এবং লিভো এগুলো যদি নিজেদের মধ্যে একসঙ্গে জড়ো হয়ে পড়ে ক্রিস্টাল তৈরি করে, তাহলে যখন তুমি ক্রিস্টাল গুলো পাবে তখন কি পাবে? একটা ক্রিস্টাল পাবে যার মধ্যে শুধু ডেক্সট্রো এ আছে, আর আরেকটা ক্রিস্টাল পাবে কি যার মধ্যে শুধু লিভো এ আছে। ঠিক আছে, এবং স্পেশাল কেসে দেখা গেছে যে যেহেতু এ প্লাস এবং এ মাইনাস এর মধ্যে কি মিরর ইমেজ রিলেশনশিপ আছে, ক্রিস্টাল গুলোর মধ্যেও মিরর ইমেজ রিলেশনশিপ আছে। ঠিক আছে, একে বলা হয় হেমিহেড্রিজম। এখানে দেখো এই যে দুটো ক্রিস্টাল, এটা আর এটা, দেখো এই দুটো ক্রিস্টালের এরা মিরর ইমেজ রিলেশনশিপে আছে, তাই না? তাহলে এই ধরনের ক্রিস্টালকে বলা হয় একে অপরের হেমিহেড্রাম। ঠিক আছে, মানে কি এই ক্রিস্টালটা জাস্ট এই ক্রিস্টালের মিরর ইমেজ। তাহলে যদি কোনো কম্পাউন্ড এই কংগ্লোমারেট তৈরি করতে পারে, যদি কোনো রেসমিক মিক্সচার কংগ্লোমারেট তৈরি করতে পারে, সেখানে যদি সেই ক্রিস্টালগুলো যদি হেমিহেড্রাল ক্রিস্টাল তৈরি করতে পারে, তাহলে ফিজিক্যাল মেথডের সাহায্যে, মানে ম্যানুয়ালি তুমি একটা টুইজার নিয়ে এই ক্রিস্টালগুলোকে আলাদা করলে, তাহলে মনে করো একটা তুমি একটা পেট্রি ডিশ নিলে, সেখানে সলিউশন একটা রেসিমিক মিক্সচারের সলিউশন তৈরি করলে, সেখান থেকে ক্রিস্টালাইজেশন করলে এবার ক্রিস্টাল তৈরি হয়েছে। ধরে নাও একটা এরকম ক্রিস্টাল তৈরি হয়েছে আর একটা এরকম ক্রিস্টাল তৈরি হয়েছে, আমি ফর এক্সাম্পল বলছি। এবার তোমার কাজ হলো একটা টুইজার নিয়ে, চিমটা নিয়ে এগুলোকে আলাদা আলাদা করবে। তাহলে এই যে মেথডটা বলে যে মেকানিক্যাল সেপারেশন করছো, এই মেথডটাকে বলছে মেকানিক্যাল মেথড অর স্পন্টেনিয়াস ক্রিস্টালাইজেশন মেথড। বুঝতে পারলাম? মনে হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তুমি কি করছো? রেসিমিক মিক্সচারটাকে ক্রিস্টালাইজেশনের জন্য বসাচ্ছ এবং এক্সপেক্ট করছো যে দুটো রেসিমিক যে দুটো এনানসিওমার আলাদা আলাদা ভাবে ক্রিস্টালাইজ হবে এবং তারা আলাদা আলাদা রকমের ক্রিস্টাল তৈরি করবে। তখন আমি তাদের ম্যানুয়ালি পিক করবো একটা একটা করে। তাহলে এই যে পিক করা মেথডটাকে বলা হবে মেকানিক্যাল মেথড অফ রেজলিউশন। এবার এই মেথডটা তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে এটা কতটা ডিফিকাল্ট মেথড। হ্যাঁ, তাহলে এই মেথডের সাহায্যে আমাদের মানে অনেক মানে যদিও সেপারেশন করতে পারবো, কিন্তু এই মেথডটার মধ্যে কিছু লিমিটেশনস আছে। কিন্তু এই মেথডটা আমি পড়াচ্ছি কেন? কারণ ভাবো যে আজ থেকে 200 বছর আগে, অলমোস্ট 200 বছর আগে যখন স্টিরিওকেমিস্ট্রির জন্ম হচ্ছে, সেই সময় আমাদের বিজ্ঞানী লুই পাস্তুর এই মেথডটা ইউজ করে টার্টারিক অ্যাসিডের সেপারেশন করেছিলেন আর ফর্ম আর এস ফর্ম। ঠিক আছে, তাহলে সেই সময় ভাবো যখন আমাদের কাছে মানে কোনো এক্সরে ইনস্ট্রুমেন্ট ছিল না, যখন আমরা স্ট্রাকচারও খুব ভালো করে জানতাম না মলিকুলের, শুধুমাত্র ক্রিস্টালের বাইরের স্ট্রাকচারটা দেখে
যে এরা আলাদা আলাদা টাইপের স্ট্রাকচার তৈরি করছে, সেখান থেকে উনি এই ধারণাটা এনেছিলেন যে টার্টারিক অ্যাসিড ফর শিওর দু রকমের এনানসিওমারে থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এই মেথডটা কি, কিভাবে এই মেথডটা করা হয়? তাহলে প্রথমে রেসিমিক মিক্সচার, যেটা বললাম, রেসিমিক মিক্সচারটা একটা সুটেবল সলভেন্ট ডিজলভ করা হয়, দেন ধীরে ধীরে এটাকে ক্রিস্টালাইজেশন করা হয়। ঠিক আছে, সো দ্যাট লার্জ সাইজের ম্যাক্রোস্কোপিক ক্রিস্টাল তৈরি হয়। কারণ মাইক্রোস্কোপিক ক্রিস্টাল তৈরি হলে তুমি তো সেখান থেকে সেপারেট করতে পারবে না, তাহলে স্লো ক্রিস্টালাইজেশন মেথড ফলো করা হয়। ঠিক আছে, দেন এই ক্রিস্টালগুলোকে মাইক্রোস্কোপ অর ম্যাগনিফাইং গ্লাসের আন্ডারে রাখা হয় এন্ড চেক করা হয় যে তাদের মধ্যে অ্যাসিমেট্রিক ফেসেট অর হেমিহেড্রাল ফেসেট আছে কিনা। ঠিক আছে, তারপরে তুমি টুইজার ইউজ করে দুটোকে আলাদা আলাদা করা হয়। ঠিক আছে, তাহলে লুই পাস্তুর এই মেকানিক্যাল মেথড ইউজ করে রেসিমিক টার্টারিক অ্যাসিড থেকে আর এবং এস টার্টারিক অ্যাসিড, মানে ডেক্সট্রো এবং লিভো টার্টারিক অ্যাসিডকে আলাদা করেছিলেন। ঠিক আছে, তাহলে এই মেথডের লিমিটেশনসটা কোথায় 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 লিমিটেশন আছে বুঝতে পারছো? রেয়ারিটি অফ কংগ্লোমারেট, মানে সব কম্পাউন্ড, সব অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডে যে কংগ্লোমারেট তৈরি করবে তার কোনো গ্যারান্টি নেই। এবং রিয়েলিটি দেখা গেছে অনলি 5 to 10% কম্পাউন্ডই এমন আছে যারা কংগ্লোমারেট হিসাবে ক্রিস্টালাইজ হয়। মেজরিটি অফ দ্য কম্পাউন্ড কি হয়, রেসিমিক কম্পাউন্ড হিসাবে ক্রিস্টালাইজ করে, মানে যখন ক্রিস্টাল তৈরি করবে তার মধ্যে আরও থাকবে আবার এসেও থাকবে। ঠিক আছে, র্যান্ডম মিক্সচার হিসাবে ক্রিস্টালাইজ হয়। তাহলে রেয়ারিটি অফ কংগ্লোমারেট 1 নম্বর। 2 নম্বর হলো স্ট্রিক্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই যে তুমি ক্রিস্টালাইজ করছো, ফর এক্সাম্পল লুই পাস্তুর যখন করেছিলেন সোডিয়াম অ্যামোনিয়াম টার্ট্রেট নিয়ে, উনি যখন এই ক্রিস্টালাইজেশনটা -28 যখন 28 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে করছেন তখনই তিনি কংগ্লোমারেট পেয়েছিলেন। কিন্তু যখন টেম্পারেচার 28 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, রেসিমিক মিক্সচারটা পুরোপুরি ক্রিস্টালাইজ করে যাচ্ছে, তার মধ্যে আরও ফর্ম হচ্ছে, আবার আর ফর্ম আর এবং এস দুটোই তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বর হলো রেয়ারিটি, 2 নম্বর হলো টেম্পারেচার ডিপেন্ডেন্স, আর 3 নম্বর হলো টিডিয়াস অ্যান্ড ইনএফিসিয়েন্ট। মানে তুমি যদি এমন কোনো সিস্টেম পাও যেটা কংগ্লোমারেট তৈরি করে এবং তুমি এত স্ট্রিক্ট কন্ডিশন মেনটেন করে যদি ক্রিস্টাল পাও, এটাকে তুমি হাতে করে তোমাকে একটার পর একটা আলাদা করতে হচ্ছে। কাইন্ড অফ ধরে নাও তুমি চাল, ধরে নাও একটা সিস্টেমে সাদা সরষে আর কালো সরষে আছে, তোমাকে হাতে করে সাদা সরষে আর কালো সরষেকে আলাদা করতে হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে সেই সিস্টেমটা কত ডিফিকাল্ট হবে। যখন ক্রিস্টাল তৈরি, মনে করো থাউজেন্ড ক্রিস্টাল তৈরি হয়েছে, 1000 ক্রিস্টালকে তোমাকে একটা একটা করে আলাদা করতে হবে হাতে করে। এটা কত টাইম কনজিউমিং প্রসেস, তাই না? তাহলে এই সিস্টেমটা কোনোদিনই, মানে এই যে মেকানিক্যাল মেথডটা কোনোদিনই আমার যদি লার্জ সিস্টেম হয় যেখানে আমাকে কয়েক গ্রাম নিয়ে কাজ করতে হবে, এই সিস্টেমটা সেই ক্ষেত্রে কার্যকরী হবে না। যদি তুমি মিলিগ্রাম স্কেলে রিঅ্যাকশন করো সেই ক্ষেত্রে তোমার এই সিস্টেমটা কার্যকরী। তাহলে অ্যাডভান্টেজ কি সিস্টেমের? অ্যাডভান্টেজ হলো যে যেহেতু কংগ্লোমারেটরা পিওর এনানসিওমেরিক ক্রিস্টাল তৈরি করে, সেই জন্য তুমি মানে 100% শিওর যে দুটো তুমি আলাদা আলাদা এনানসিওমার করতে পারছো। ঠিক আছে, কিন্তু এর অনেকগুলো লিমিটেশন থাকে। বোঝা গেল? মানসী, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যে মেথডটা আমরা পড়বো সেটা হলো বায়োকেমিক্যাল মেথড। বায়োকেমিক্যাল মেথড হলো, এটা বোঝার জায়গাটা এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের যে প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ বা যে লিভিং সিস্টেম যেটা, তারা খুব মানে এফিসিয়েন্ট, মানে আমাদের শরীরে যে এনজাইম গুলো আছে বা ব্যাকটেরিয়া বা বিভিন্ন প্ল্যান্টস বা ফাঙ্গির মধ্যে যে এনজাইম গুলো আছে এগুলো প্রত্যেকে কাইরাল। ঠিক আছে, তাহলে যেহেতু প্রত্যেকে কাইরাল, তার মানে এদের একটা প্রেফারেন্স আছে। তাহলে যদি তুমি একটা কাইরাল এনজাইমকে একটা রেসিমিক মিক্সচারের মধ্যে রেখে দাও, তাহলে এনজাইমটা কি করবে, প্রেফারেবলি একটা এনানসিওমারের সঙ্গে রিঅ্যাক্ট করবে।
আরেকটা এনহান্সিওমারকে ছেড়ে দেবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি কি পাচ্ছ? তাহলে রেসিমিক মিক্সচার থেকে তুমি পিওর একটা এনহান্সিওমার পাচ্ছ। বোঝা গেল? মানে ধরে নাও আমি মনে করো একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে একটা বাচ্চাকে একটা রুমের মধ্যে তুমি ছেড়ে দিয়েছো, সেখানে চকলেট রাখা আছে আর কেক রাখা আছে, অনেক চকলেট রাখা আছে, অনেক কেক রাখা আছে। এবার তোমার পক্ষে কেক আর চকলেটটাকে সেপারেট করা ডিফিকাল্ট। এবার বাচ্চাটা কি করে, চকলেট খেতে পছন্দ করে, কেক খায় না, তাহলে ও কি করবে, সমস্ত চকলেট গুলো খেয়ে নেবে। তাহলে কি হলো, তোমাকে আর বাঁচতে হলো না, কেকটা পড়ে থাকলো। ঠিক আছে? সেরকমই আমরা ছোট ছোট অর্গানিজম বা ছোট ছোট এনজাইম ইউজ করি, যে এনজাইমটা সিলেক্টিভলি একটা এনহান্সিওমারের সঙ্গে রিঅ্যাক্ট করবে, আরেকটা এনহান্সিওমারকে ছেড়ে দেবে। ঠিক আছে? তাহলে দেখো এই প্রসিডিউরটা কি বলছে, a microorganism or isolated enzyme is introduced to the racemic solution. One enantiomer is consumed or chemically modified, allowing the remaining unreacted enantiomer to be isolated in its pure form. For example কি কি আছে? একটা এক্সাম্পল হলো যে রেজলিউশন অফ রেসিমিক অ্যামোনিয়াম টার্টারেট ইউজিং পেনিসিলিয়াম গ্লাউকাম। পেনিসিলিয়াম গ্লাউকাম একটা মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? এটা একটা মোল্ড। এই রেসিমিক অ্যামোনিয়াম টার্টারেট সলিউশনের মধ্যে যদি তুমি এই মোল্ডটাকে দিয়ে দাও, তাহলে কি করবে, এই মোল্ডটা সিলেক্টিভলি যে আর অ্যামোনিয়াম টার্টারেট তাকে মেটাবলাইজ করবে, মানে তাকে খেয়ে ফেলবে। তার ফলে কি হবে, এস অ্যামোনিয়াম টার্টারেটটা বা লিভো অ্যামোনিয়াম টার্টারেটটা আনরিয়েক্টেড হিসেবে পড়ে থাকবে। তাহলে আমরা বায়োকেমিক্যাল মেথড বা এনজাইমিক মেথডের সাহায্যে পিওর একটা এনহান্সিওমার পেতে পারি। ঠিক আছে? তাহলে এই মেথডটা খুবই স্পেসিফিক মেথড, খুবই সিলেক্টিভ, খুবই স্পেসিফিক মেথড। কিন্তু প্রবলেমটা কোথায় এখানে? প্রবলেমটা হলো যে আমি মনে করো 100টা মলিকুল নিয়ে শুরু করলাম, 100টার মধ্যে 50টা হলো আমার আর এনহান্সিওমার আর 50টা হলো এস এনহান্সিওমার। কিন্তু যেহেতু 50% ওই মাইক্রো অর্গানিজম খেয়ে ফেলছে, তাহলে আমার যদিও আমি পিওর পাচ্ছি, কিন্তু আমার ইল্ড সবসময় 50%, তাই না? তাহলে এটা এফিসিয়েন্ট মেথড নয়। ঠিক আছে? আরেকটি প্রবলেম কি, এটা তোমাকে অনেকবার বিভিন্ন মাইক্রো অর্গানিজম নিয়ে তোমাকে ট্রাই করে যেতে হবে যে কোন মাইক্রো অর্গানিজম বা কোন এনজাইমটা কোন এনহান্সিওমারটাকে অ্যাটাক করে, তাই না? হয়তো দেখা গেল তুমি এমন একটা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করছো, তোমার দরকারি এনহান্সিওমারটাকে খেয়ে ফেললো, তাহলে তোমার আলটিমেটলি কি হবে, কোনো কাজের হবে না জিনিসটা। তাহলে এখানে তোমাকে স্ক্রিনিংটা অনেক ভালোভাবে করতে হবে। ঠিক আছে? এবং কি মাইক্রো অর্গানিজম ধরে নাও তুমি খুব বড় স্কেলে এটা করতে পারবে না, তাই না? যদি ছোট স্কেলে হয় তখন এই মেথডটা করা সম্ভব। ঠিক আছে? নাজমি, বুঝতে পেরেছো এনজাইমের দিকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, 3 নাম্বার মেথড হলো ক্রোমাটোগ্রাফিক মেথড। এটা খুবই ইম্পর্টেন্ট মেথড এবং অ্যাডভান্স মেথড। এই মেথডটা জেনারেলি যে ফার্মাসিউটিক্যাল ল্যাব আছে, যারা ওষুধ কোম্পানি, তারা এই মেথডটা ইউজ করে। ঠিক আছে? বিভিন্ন যে ওষুধ কোম্পানিগুলো আছে, তারা মনে করো বিভিন্ন রকম ড্রাগস তৈরি করছে। তো এবার ড্রাগস তৈরি করার পরে কি, যারা একটা প্রথমে ড্রাগস তৈরি করলো, ড্রাগস তৈরি করার পরে তার ইফেক্টিভনেস দেখবে কোনো অর্গানিজমের উপরে, তার টক্সিসিটি চেক করবে, এবং টক্সিসিটি চেক করার পরে দেখবে যে কোন এনহান্সিওমারটা আমার ইফেক্টিভ আর কোন এনহান্সিওমারটা টক্সিক। দেন ওদের নেক্সট কাজ হলো যে রেসিমিক মিক্সচারটা সিম্পল সিনথেসিসে তৈরি হয়েছে, তাদের কি করে আলাদা করবে। তারা যে মেথডটা ইউজ করে সেটা হলো ক্রোমাটোগ্রাফিক মেথড। এখানে কি করা হয়, তোমরা ক্রোমাটোগ্রাফি পড়েছো? ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে আইডিয়া আছে কারো? শুভদীপ, কলাম ক্রোমাটোগ্রাফি জানো? না স্যার। কেউ জানো কলাম ক্রোমাটোগ্রাফি তোমাদের মধ্যে? মোনালিসা জানো কলাম ক্রোমাটোগ্রাফি?
স্যার শুনেছি, ভালোভাবে জানি না। জানো না, আচ্ছা। কানোসি জানো? না স্যার, জানি না। জানো না, আশা আশা করি তাহলে কেউই জানো না। তাহলে আমি একটু বোঝাই ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি। কলাম ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন মেথড, তোমরা পরবর্তীকালে পড়বে, ঠিক আছে? তাহলে ক্রোমাটোগ্রাফির সাহায্যে কি করা যায়, যদি একটা ইমপিওর মিক্সচার থাকে সেখান থেকে পিওর কম্পাউন্ড আলাদা করা হয়। অনেকগুলো ভাগ আছে ক্রোমাটোগ্রাফির। গ্যাস ক্রোমাটোগ্রাফি একটা আছে, ঠিক আছে? কলাম কলাম ক্রোমাটোগ্রাফি হতে পারে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যে ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয় সেটা হলো কলম ক্রোমাটোগ্রাফি। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিটি কি, একটা এরকম একটা টিউব থাকে, ঠিক আছে? একটা কলাম, কাচের কলাম থাকে, দেন এটা একটা এইখানে একটা ইয়ে থাকে স্টপারের মতো, ঠিক আছে? মানে এই স্টপারটাকে ঘুরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। আবার এটা হলো স্টপারটা, ঠিক আছে? স্টপার, এটা যদি তুমি ঘুরিয়ে দাও তাহলে এখান থেকে আরেকটি দিয়ে সলিউশন বেরোচ্ছে, ঠিক আছে? এরকম করে। এবার কি হচ্ছে, এই কলামটাকে, আর এটা হলো কলামের মুখটা, ঠিক আছে? এই কলামের মধ্যে একটা কলাম প্যাকিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এইখানের মধ্যে জেনারেলি নরমাল কলামে কি করা হয়, এইখানে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে সিলিকা জেল সিলিকা জেল প্যাক করা হয়, ঠিক আছে? দেন তার উপরে তোমার যে মিক্সচারটা, যে কম্পাউন্ড গুলো সেপারেট করতে চাইছো তোমরা, এইখানে রাখা হয়, ঠিক আছে? রাখা হলো। এরপরে কি হবে, উপর থেকে সলিউশন পাস করানো হয়, ঠিক আছে? উপর থেকে সলিউশন পাস করানো হয়। সলিউশন মানে বিভিন্ন পোলারিটি সলিউশন ইউজ করা যেতে পারে। তাহলে কি হয়, মনে করো দুটো কম্পাউন্ড আছে এ আর বি, দুটো কম্পাউন্ড আছে। এই দুটো কম্পাউন্ড যখন কলামের মধ্য দিয়ে পাস করবে, সিলিকা জেলের মধ্য দিয়ে পাস করবে, এদের যত পাস করবে, এ আর বি এর মধ্যে একটা কম্পাউন্ড খুব স্লো মুভ করবে আর একটা কম্পাউন্ড ফাস্ট মুভ করবে, ঠিক আছে? যে কম্পাউন্ডটা স্লো মুভ করবে সে কলামের জায়গায়, কলামে আটকে যাবে কোন একটা জায়গাতে, আর যেটা ফাস্ট মুভ করবে সে প্রথমে এখান দিয়ে বেরিয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে, তুমি যখন কলামের মধ্যে দিয়ে পাস করাচ্ছ এ আর বি এর মিক্সচারটা, তুমি এদের মধ্যে সেপারেশন করছো, তাই না? সেপারেশন করে প্রথমে তোমার মানে সিলেক্টিভ কম্পাউন্ড গুলোকে এ এবং বি কে আলাদা আলাদা টাইমে বার করতে পারছে, এটাকে বলা হয় কলাম সেপারেশন বা কলাম ক্রোমাটোগ্রাফিক মেথড, ঠিক আছে? বোঝা গেছে কলাম ক্রোমাটোগ্রাফি কি? মোনালিসা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা কাঁচের টিউব, হ্যাঁ, কাঁচের টিউবের মধ্যে সিলিকা জেল প্যাক করা হয় এবং তার মধ্যে তোমার যে দুটো কম্পাউন্ড, মানে দুটো বা তিনটে যা মিক্সচার আছে, সেই মিক্সচার অফ কম্পাউন্ডটাকে প্রথমে রাখা হয় এবং একটা ইলিউটিং মিডিয়া বা একটা সলিউশন পাস করানো হয় কলামের থ্রুতে। তাহলে কি হবে, এই যে মিক্সচারটা আছে সেই মিক্সচারের প্রতিটা কম্পাউন্ডের রিটেনশন পাওয়ার আলাদা আলাদা, ঠিক আছে? কেউ আগে বেরোবে, কেউ পরে বেরোবে। তাহলে যে কম্পাউন্ড আগে বেরোলো সেটাকে তুমি আলাদা করে কালেক্ট করলে, তারপরে কম্পাউন্ডটা আলাদা করে কালেক্ট করলে, ঠিক আছে? তো এইভাবে কি হচ্ছে, কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে কম্পাউন্ডের সেপারেশন করা যায়। তাহলে এখন ব্যাপার হলো সিলিকার জেল তো আর কাইরাল নয়, এটা একটা সিলিকা জেল মানে কাইন্ড অফ SiO2, সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে এনানসিওমারকে আলাদা করতে পারবে না। তার জন্য যখন আমি কাইরাল কম্পাউন্ডের রেজলিউশন করব তখন আমাকে কাইরাল স্টেশনারি ফেজ ইউজ করতে হয়। তাহলে কি হচ্ছে, কাইরাল স্টেশনারি ফেজ মানে কি, এই যে তুমি এখানে সিলিকা জেল প্যাক করেছিলে তার জায়গায় ওই কম্পাউন্ডটা প্যাক করবে, ঠিক আছে? কাইরাল স্টেশনারি ফেজ হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি সেটা আমরা পরে পড়ছি, ঠিক আছে? তার মানে প্যাকিং যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব এখানে সেটা কাইরাল স্টেশনারি ফেজ। এরপরে আমার ওই দুটো যে রেসিমিক মিক্সচারটা আমি এর উপর রাখবো, ঠিক আছে? আর এটা আমি ইরেজ অল
তাহলে কি হচ্ছে, কলামটা নিলাম, আমি কলামটা নিলাম, এইখানে আমি প্রথমে প্যাক করব কি স্পাইরাল স্টেশনারি ফেজ, মানে প্যাকিং ম্যাটেরিয়াল সিলিকালের জেলের জায়গায়। তার উপর আমি কি রাখবো, এখানে রেসিমিক মিক্সচার রাখবো, ঠিক আছে। এরপরে আমি একটা সলভেন্ট, এটাকে বলে ইলিউটিং ফেজ, ইলিউশন, ইলিউশন মানে একটা সলভেন্ট দিয়ে আমি এই কলামটার মধ্যে দিয়ে পাস করব। এবার যেহেতু এটা কাইরাল ফেজ, সে কি করবে, সিলেক্টিভলি একটা এনানসিওমারকে ধরে রাখবে আর একটা এনানসিওমারকে যেতে দেবে। তাহলে কি হবে তোমার, তাহলে যে কম্পাউন্ডটাকে তুমি কাইরাল ফেজটা যে কম্পাউন্ডটাকে ধরে রাখছে সেটা দেরিতে যাবে, আর যে কম্পাউন্ডটাকে ধরে রাখছে না সে প্রথমে বেরিয়ে যাবে। তাহলে সেই এনানসিওমারটাকে প্রথমে আমি কালেক্ট করে নেব, তার পরবর্তীকালে অন্য একটা সলভেন্ট দিয়ে আমি যদি ইলিউট করি তাহলে আরেকটা এনানসিওমার পরে বেরোবে। বোঝা গেছে? তাহলে প্রসিডিউরটা কি, টু রিজলভ দ্য রেসিমিক মিক্সচার এ কাইরাল এনভায়রনমেন্ট মাস্ট বি ইন্ট্রোডিউসড ইউজিং এ কাইরাল স্টেশনারি ফেজ। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে কলামটাকে প্যাক করা হয়। তাহলে when the racemic mixture passes through the column, the plus and minus enantiomer interact differently with the chiral stationary phase। যেটা বললাম যে দুটো এনানসিওমার কাইরাল স্টেশনারি ফেজের সঙ্গে আলাদা আলাদা ভাবে ইন্টারঅ্যাক্ট করবে। ওয়ান এনানসিওমার উইল ফর্ম টাইটার মোর স্টেবল ট্রানজিয়েন্ট ফিট, মানে কি একটা এনানসিওমার কাইরাল ফেজের সঙ্গে স্ট্রংলি বাইন্ড করবে, while the other enantiomer cannot achieve the same fit and interacts more weakly। ঠিক আছে, তাহলে একটা এনানসিওমার কাইরাল স্টেশনারি ফেজের সঙ্গে ভালো করে বাইন্ড করবে আর একটা এনানসিওমার ভালো করে বাইন্ড করতে পারবে না। As a result, the weakly binding enantiomer move faster through the column and elutes বললাম, ইলিউশন বললাম, ইলিউস মানে কি বেরিয়ে আসা, ইলিউস ফাস্ট, যেটা ভালো ইন্টারাকশন করতে পারবে না সেটা প্রথমেই বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার পরবর্তীকালে আবার আমরা যখন লিউসিন মিডিয়া চেঞ্জ করব তখন এটা স্ট্রংলি বাইন্ড করা যে এনানসিওমারটা সেটা পরে আসবে। তাহলে এই যে ক্রোমাটোগ্রাফিক মেথডের সাহায্যে আমরা কোনো কাইরাল কম্পাউন্ডকে আলাদা করতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখা যাক, যেমন আইবুপ্রোফেন, এই যে দুটো আইবুপ্রোফেনের মলিকুল আছে, দুটো এনানসিওমার আছে, তার মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম যে এস আইবুপ্রোফেনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কম্পাউন্ড, কিন্তু আর আইবুপ্রোফেনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ এটা ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে যখন আমরা রেসিমিক মিক্সচার অফ আইবুপ্রোফেন থেকে একটা আইবুপ্রোফেনকে মানে একটা এনানসিওমারকে আলাদা করতে যাব, তখন আমরা কি করে ক্রোমাটোগ্রাফিক মেথড ইউজ করতে পারি। তাহলে এখানে কি করা হয়, এখানে একটা কলাম কাইরাল স্টেশনারি ফেজ তৈরি করা হয় ইউজিং কাইরাল প্যাক। কাইরাল প্যাক জিনিসটা কি, এটা হলো এক ধরনের কার্বোহাইড্রেট বেস স্টেশনারি ফেজ, তার নাম কি অ্যামাইলোজ। পরবর্তীকালে তোমরা পড়বে যখন ফিফথ সেমিস্টার আছে তখন কার্বোহাইড্রেট নিয়ে পড়বে, তখন অ্যামাইলোজ, হ্যাঁ গ্যালাক্টোজ, অ্যামাইলোজ এগুলো পড়বে, এগুলো এক ধরনের কার্বোহাইড্রেট। আমরা জানি কার্বোহাইড্রেটের মধ্যে অনেকগুলো কাইরাল কার্বন আছে, তাই না? তাহলে অ্যামাইলোজ একটা কাইরাল কম্পাউন্ড। তাহলে এই অ্যামাইলোজ বেসড প্রথমে একটা কাইরাল স্টেশনারি ফেজ তৈরি করা হয়, সেটা কলামের মধ্যে প্যাক করা হয়। এরপরে যখন আমি রেসিমিক মিক্সচার অফ আইবুপ্রোফেন এই কলাম দিয়ে পাস করাবো, তখন কি বলছে, দ্য অ্যাক্টিভ এস আইবুপ্রোফেন ইজ রিটেন সিগনিফিকেন্টলি লঙ্গার দেন দ্য ইনঅ্যাক্টিভ আইবুপ্রোফেন। তাহলে যদি এস আইবুপ্রোফেন কি হচ্ছে, যদি এখানে রিটেন করে তাহলে প্রথমে কি হবে, আইবুপ্রোফেন আর আইবুপ্রোফেন প্রথমে বেরিয়ে যাবে, তাহলে কি হলো, আমার এস আইবুপ্রোফেনটাকে আমি পরে পাবো, তাই না? তাহলে ক্রোমাটোগ্রাফি মেথডের সাহায্যে কি করে এস আইবুপ্রোফেন আর আইবুপ্রোফেনকে আলাদা করা যায় সেটা এখানে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, সাগনিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি বললাম কি ধরনের কাইরাল এনভায়রনমেন্ট আনা কাইরাল স্টেশনারি ফেজ ইউজ করা হয়, সেটা হলো কাইরাল প্যাক। এগুলো ছাড়াও আরো অনেক রকমের কাইরাল স্টেশনারি ফেজ ইউজ করা যায়, যেমন পলিস্যাকারাইড, যেমন সেলুলোজ আর অ্যামাইলোজ ডেরিভেটিভ, হ্যাঁ এগুলো ইউজ করা যায়। তাহলে এরা কিভাবে কোনো
এনহান্সিওমার কে ধরে রাখে? এই যে কাইরাল কম্পাউন্ড গুলো আছে তারা কাইরাল পকেট তৈরি করে। সেই পকেটের মধ্যে একটা এনহান্সিওমার সিলেক্টিভলি ট্র্যাপ হয়ে যায়, আরেকটা এনহান্সিওমার বেরিয়ে যায়। ঠিক আছে? সাইক্লোডেক্সিন আরেকটা এর ধরনের কম্পাউন্ড যার মধ্যে হলো, যেটা হলো শেপ থাকে। এই হলো শেপের মধ্যে কি হয়, সিলেক্টিভলি একটা এনহান্সিওমার এই হলো শেপের মধ্যে ক্যাপচার হয়ে যায়, আরেকটা এনহান্সিওমার বেরিয়ে যায়। ঠিক আছে? তাছাড়া তোমরা ক্রাউন ইথার পড়েছো। ক্রাউন ইথার কিরকম? আমরা নাম শুনেছি যেমন 18 ক্রাউন 6। হ্যাঁ, কেমন দেখতে ক্রাউন ইথার? এরকম দেখতে। তাহলে কি এগুলো হলো অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে CH2 ইউনিট আছে। তাহলে কতগুলো আছে এখানে? 1 2 3 4 5 6। তাহলে এই 6টা হলো 6টা অক্সিজেন। আর কতগুলো কার্বন আছে? 2 2 এ 4 2 এ 6 2 এ 8 2 এ 10 2 এ 12। তাহলে এর নাম হলো 12 ক্রাউন 6। এরকম। ঠিক আছে? তাহলে এরকম যদি হয় এগুলো হলো ক্রাউন ইথার। এবার ধরে না এরা যদি কাইরাল হয়, মানে এই যে CH2 ইউনিট আছে এখানে যদি তুমি কাইরালটি ইন্ট্রোডিউস করো, হ্যাঁ, তাহলে হলো কাইরাল কাইরাল ক্রাউন ইথার্স। এই কাইরাল ক্রাউন ইথার্স গুলো কি করে, সিলেক্টিভলি একটা এনহান্সিওমারকে হোল্ড করে রাখতে পারে। তো এই ধরনের কাইরাল ক্রাউন ইথার দিয়ে আমরা অ্যামিনো অ্যাসিড আর প্রাইমারি অ্যামিনের সেপারেশন করতে পারি। যদি যেমন আমরা জানি কি অ্যামিনো অ্যাসিডের দুটো ফর্ম থাকে, এল ফর্ম আর আর ফর্ম, তাই না? তাহলে কোন একটা যখন রিঅ্যাকশন করছো তুমি, সেই রিঅ্যাকশনে বোথ রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে, সেখান থেকে যদি তুমি সেপারেশন করতে যাও তাহলে তুমি কাইরাল ক্রাউন ইথার বেসড কাইরাল স্টেশনারি ফেজ ইউজ করবে এবং সেখান থেকে তুমি এল অ্যামিনো অ্যাসিড আর আর অ্যামিনো অ্যাসিডকে আলাদা করতে পারবে। ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এই মেথডের অ্যাডভান্টেজ তো অনেক ভালো, কারণ কি আমি এই ক্ষেত্রে আমার মোস্টলি যে ফার্মাসিউটিক্যালি ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলোকে আলাদা করতে পারছি। লিমিটেশনটা কোথায়? লিমিটেশন হলো এই ক্ষেত্রে যেহেতু আমাকে ধরো স্পেসিফিক কাইরাল কম্পাউন্ড খুঁজে বার করতে হচ্ছে এবং কি ইলিউট করার জন্য প্রচুর পরিমাণে সলভেন্টের ইউজ করতে হচ্ছে, সেই জন্য জেনারেলি এই সেপারেশনের জন্য প্রচুর টাকা খরচ হয়। ঠিক আছে? তাহলে হাইলি এক্সপেন্সিভ এই মেথডটা। 2 নাম্বার কি, তুমি যদি ছোট স্কেলে সিনথেসিস করো, ছোট স্কেলে কম্পাউন্ড সেপারেশন করো, তাহলে এই মেথডটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তুমি ধরো 1 কিলোগ্রাম কম্পাউন্ড বানাতে চাইছো, সেই ক্ষেত্রে এই মেথডটা ডিফিকাল্ট। ঠিক আছে? আর কি মেথড ডেভেলপমেন্ট, তোমাকে রাইট ফিট কলাম ইউজ করতে হবে। তুমি ধরো একটা একটা সকল মানে কোনো এই একটা ড্রাগ তৈরি করেছে, যে ড্রাগটা এর আগে রিপোর্ট হয়নি এবং সেই ড্রাগটা রেসিমিক মিক্সচার তৈরি করে। এরপরে তুমি সেপারেট যদি করতে যাও কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে, এই ক্রোমাটোগ্রাফিক মেথড দিয়ে, তাহলে তুমি সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে যেতে হবে এবং একটা স্পেসিফিক কাইরাল কলাম তোমাকে প্রথমে খুঁজে বার করতে হবে, যেটা সিলেক্টিভলি একটা এনহান্সিওমারকে বাইন্ড করে। তাহলে তুই বুঝতে পারছিস যেখানে লাক্স এন্ড লাক্স অফ কাইরাল কম্পাউন্ড আছে, সেখান থেকে একটা কাইরাল কম্পাউন্ড যেটা সিলেক্টিভলি তোমার ড্রাগ মলিকুলের একটা এনহান্সিওমারের সঙ্গে বাইন্ড করে, সেরকম খুঁজে বার করা ডিফিকাল্ট। সেই জন্য কি এই এই মেথডটা যদিও খুবই স্পেসিফিক, তবু মানে হাই কস্টের জন্য এবং লো স্কেলেবিলিটির জন্য এই মেথডটাকে খুব একটা বেশি নর্মাল কেসে ইউজ করা হয় না। বোঝা গেছে? ফেরেস বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট যে মেথডটা ইউজ করা হয় সেটা হলো কেমিক্যাল মেথড। তোমাদের সিলেবাসে এটা আছে। ঠিক আছে? তাহলে কেমিক্যাল মেথডটা কি?
এই মেথডটাকে নাম বলা হয় ডায়াস্টেরিওমেরিক সল্ট ফরমেশন মেথড। এবার এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে যে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার যে আমি তোমাদের পড়িয়েছিলাম, সেখানে একটা আমি ইম্পর্টেন্ট ডিফারেন্স বলেছিলাম। কি ডিফারেন্সটা? সেটা হলো কি যে এনানসিওমারদের কেমিক্যাল প্রপার্টি সেম এবং ফিজিক্যাল প্রপার্টিও সেম, কিন্তু ডায়াস্টেরিওমার যেহেতু অলটুগেদার এ ডিফারেন্ট কম্পাউন্ড, তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি আলাদা। তাহলে এটার মূল গল্পটা হলো যে এই ডায়াস্টেরিওমেরিক সল্ট ফরমেশন মেথডের মূল বক্তব্য হলো যে একটা এনানসিওমার মানে একটা রেসিমিক মিক্সচার থেকে দুটো ডায়াস্টেরিওমার তৈরি করা, দেন দুটো ডায়াস্টেরিওমারকে আলাদা করা, আর দেন সেখান থেকে আমার এনানসিওমার গুলোকে ফিরে পাওয়া। বোঝা গেল? প্রথমে তোমার রেসিমিক মিক্সচার থেকে দুটো ডায়াস্টেরিওমার তৈরি করবে, সেই ডায়াস্টেরিওমার আলাদা করবে কারণ তাদের ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি আলাদা আলাদা, দেন সেখান থেকে তুমি এনানসিওমার গুলোকে আবার রিজেনারেট করবে। তাহলে কিভাবে করা হয়? প্রসিডিওরটা কি? The racemic mixture is reacted with a single optically pure enantiomer of another compound. ঠিক আছে? তাহলে তোমার যে রেসিমিক মিক্সচারটা আছে তার সঙ্গে একটা অপটিক্যালি অ্যাক্টিভ পিওর এনানসিওমার রিঅ্যাকশন করা হয়। তাহলে এই রিঅ্যাকশনটা হওয়ার ফলে কি হবে? একটা ডায়াস্টেরিওমেরিক পেয়ার তৈরি হবে। ঠিক আছে? তাহলে তোমার এনানসিওমার গুলো এখন নাও দুটো ডায়াস্টেরিওমার হয়ে গেল। এবার আমরা কি ডায়াস্টেরিওমারের জানি যে তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি আলাদা। তাহলে মোস্ট অফ দ্য কেসে ডায়াস্টেরিওমারকে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশনের সাহায্যে আলাদা করা হয়। ঠিক আছে? ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন মানে কি? তোমার ধরে নাও সলিউশনের মধ্যে দুটো ডায়াস্টেরিওমার আছে, একটা সলিউশন আছে, এই সলিউশনের মধ্যে প্রথমে তুমি কি করে শুরু করেছো রেসিমিক মিক্সচার দিয়ে, দেন এর সঙ্গে একটা অপটিক্যালি পিওর এনানসিওমার রিঅ্যাকশন করছো, তাহলে তোমার দুটো ডায়াস্টেরিওমার তৈরি হয়েছে। ঠিক আছে? ধরে নাও ডায়াস্টেরিওমার এ আর ডায়াস্টেরিওমার বি। এবার কি এই সলিউশন থেকে ধরে নাও বি এর ক্রিস্টালাইজেবল প্রবাবিলিটি বেশি, তাহলে কিছুদিন যদি ওয়েট করো তাহলে দেখবে বি কি হয়েছে, ক্রিস্টাল তৈরি করেছে। ঠিক আছে? বি ক্রিস্টাল তৈরি করেছে, এ সলিউশনের মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে সেই ক্রিস্টালগুলোকে তুমি ফিল্ট্রেশন করে আলাদা করে দিলে, তাহলে এখানে যে ক্রিস্টালটা থাকলো সেটা হলো বি, আর যে সলিউশনটা থাকলো তাতে রইলো এ। এবার এই বি ক্রিস্টালগুলোকে আবার ডিসলভ করলে এবং এমন একটা সিলেক্টিভ কম্পাউন্ড কিছু দিলে যার ফলে বি ক্রিস্টালটা ভেঙে গেল, বি কম্পাউন্ডটা ভেঙে গেল, এখান থেকে তুমি একটা এনানসিওমার পেয়ে পেলে আবার যে সলিউশন আছে সেখানেও ট্রিটমেন্ট করে আর একটা এনানসিওমারকে আলাদা করবে। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারো ভালো হবে। ঠিক আছে? কিন্তু সেই এক্সাম্পলটা বোঝার আগে আমরা বুঝতে হবে যে এই মেথডটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। অ্যাডভান্টেজ কি? It is a highly scalable and can be used to produce large size batches of pure enantiomer. যেহেতু তুমি কেমিক্যাল মেথড ইউজ করছো সেই জন্য কি এই মেথডে তোমার কোনো কস্টলি ইনস্ট্রুমেন্ট লাগছে না, সেই জন্য কি তুমি এটা বড় স্কেলে তৈরি করতে পারো। ঠিক আছে? আর কি তুমি যে বায়োকেমিক্যাল মেথড বা এনজাইমেটিক মেথডের সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে তোমার অলওয়েজ কি হচ্ছে, বায়োকেমিক্যাল মেথডে 50% কম্পাউন্ড তুমি লুজ করছো। কারণ কি? কারণ যে মাইক্রো অর্গানিজম ইউজ করছো সে একটা এনানসিওমার খেয়ে ফেলছে, কিন্তু এই যে কেমিক্যাল মেথড ইউজ করছো তুমি সেই ক্ষেত্রে তোমার বেসিক্যালি লুজ করার জায়গা নেই কিছু। তুমি যদি দুটো এনানসিওমারকে ডায়াস্টেরিওমারে কনভার্ট করতে পারো এন্ড দেন যদি রিজেনারেট করতে পারো তাহলে বেসিক্যালি তুমি 100% ইয়েল্ড পাবে, তাই না? কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম আছে এখানে। প্রবলেম হলো যেহেতু এটা কেমিক্যাল মেথড সেই জন্য কি হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ওয়ার্ক ফোর্স লাগবে যে এই কাজটা করবে, এবং কি মোস্ট অফ দ্য কেসে কি হয় সিনথেসিস করতে হচ্ছে, তার পিউরিফিকেশন করতে হচ্ছে, তার সেপারেশন করতে হচ্ছে, ক্রিস্টালাইজেশন করতে হচ্ছে, ফিল্ট্রেশন করতে হচ্ছে এন্ড দেন কি রিজেনারেট করতে হচ্ছে। তাহলে এগুলো মাল্টি স্টেপ প্রসেস। এই মাল্টি স্টেপ প্রসেসের জন্য কি হচ্ছে প্রতি স্টেপে তোমার কিছু না কিছু কম্পাউন্ড লুজ করার প্রবাবিলিটি থাকে। তার আইডিয়ালি যদিও 100% তোমার ইল্ড, কিন্তু যেহেতু মাল্টি স্টেপ প্রসেস ইউজ করছো সেখানে তোমার
প্রতি স্টেপে কিছু না কিছু পরিমাণ কম্পাউন্ড লুজ করার প্রবাবিলিটি থাকে। আর কি, ফাইন্ডিং দ্য পারফেক্ট সলভেন্ট। পারফেক্ট সলভেন্ট কি, পারফেক্ট সলভেন্টের ফর সলিবিলিটি, মানে এই যে আরএম যে মানে রেসিমিক যে মিক্সচারটা আছে, রেসিমিক মিক্সচারটাকে সলিবেল করবে এরকম একটা সলভেন্ট খুঁজে বার করা, এবং কি রিজলভিং এজেন্ট যেটা দিয়ে তুমি আলাদা করবে, যে কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করে তুমি ডায়াস্টিনোমার তৈরি করবে, সেটা খুঁজে পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়। সেই জন্য তোমাকে বারবার ট্রায়াল এন্ড এরর মেথডের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, তাহলে এবারে এক্সাম্পল দেখি। এক্সাম্পল একটা হলো রিজলিউশন অফ, তোমার সিলেবাস আছে রিজলিউশন অফ এ রেসিমিক বেস, এটা হবে কাইরাল রেসিমিক অ্যাসিড হবে, সরি আমার ইয়ে করি, এটা লিখ এটা হবে রেসিমিক অ্যাসিড। হ্যাঁ, রেজলিউশন অফ এ রেসিমিক অ্যাসিড ইউজিং এ কাইরাল বেস। ঠিক আছে, তাহলে যে ধরনের কাইরাল বেস আমরা ইউজ করি এটা হলো ব্রুসিন। এই যে প্রথম স্ট্রাকচারটা আছে, এই প্রথম স্ট্রাকচার হলো ব্রুসিনের স্ট্রাকচার, বা স্ট্রিকনিন, এটা স্ট্রিকনিনের স্ট্রাকচার, আর এটা হলো কুইনাইনের স্ট্রাকচার। তাহলে এগুলো প্রত্যেকেই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এরা প্রত্যেকে অপটিক্যালি অ্যাক্টিভ বেস। তাহলে এই অপটিক্যালি অ্যাক্টিভ বেসের একটা এনানসিওমার নেওয়া হয়, পিওর এনানসিওমার নেওয়া হয়, দেন এই অপটিক্যালি অ্যাক্টিভ বেসটা একটা রেসিমিক মিক্সচার অফ অ্যাসিড। ফর এক্সাম্পল তুমি ধরে নাও টার্টারিক অ্যাসিডকে আলাদা করতে চাইছো, ঠিক আছে, যদি তুমি টার্টারিক অ্যাসিডকে যদি আলাদা করতে চাও তাহলে কি হবে, তুমি যদি টার্টারিক অ্যাসিডকে আলাদা করতে, টার্টারিক অ্যাসিড কি ফর্মে আছে, এটা মনে করো প্লাস আর মাইনাস ফর্মে আছে, তাহলে তুমি যে এই যে রেসিমিক ফর্মটাকে প্রথমে মাইনাস ব্রুসিন দিয়ে রিঅ্যাকশন করো, তাহলে প্লাস টার্টারিক অ্যাসিড কম্বাইন্স উইথ মাইনাস ব্রুসিন ফর্মিং এ অ্যাসিড বেস সল্ট। নরমাল অ্যাসিড বেস রিঅ্যাকশনে একটা অ্যাসিড বেস সল্ট তৈরি হবে, তাহলে প্লাস টার্টারিক অ্যাসিড মাইনাস ব্রুসিনের সঙ্গে তৈরি করবে প্লাস অ্যাসিড মাইনাস বেস সল্ট, মানে এটা একটা ডায়াস্টেরিওমার। আবার তেমনি টার্টারিক অ্যাসিড কম্বাইন্স উইথ মাইনাস ব্রুসিন টু ফর্ম মাইনাস অ্যাসিড মাইনাস বেস সল্ট। ঠিক আছে, মাইনাস ব্রুসিন মাইনাস, এই দুটো আমার ডায়াস্টেরিওমার পেলাম। এবার কি করছে, প্লাস অ্যাসিড সল্টটা দেখা গেছে মাচ লেস সলিবল ইন ওয়াটার, মানে কি এই যে এই দুটো তৈরি হলো, প্লাস অ্যাসিড সল্টটা কি বলছে, মাচ লেস সলিবল ইন ওয়াটার, তাহলে এটা কি হবে, প্রথমে ক্রিস্টালাইজ করে যাবে। আর মাইনাস অ্যাসিড মাইনাস বেস সল্টটা কি হবে, এটা জলদি ক্রিস্টালাইজ করে না। তাহলে যখন আমার একটা ডায়াস্টেরিওমার জলদি ক্রিস্টালাইজ হয়ে যাবে, তাহলে ফিল্ট্রেশন করতে পারবো আমি, তাহলে ফিল্ট্রেশন করার পরে তাহলে আমি দুটো কম্পাউন্ডকে আলাদা করলাম। তাহলে এরপরে যদি আমি একটা কোনো স্ট্রং অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে কি হবে, সেই যে বেসটা HCl এর সঙ্গে রিঅ্যাকশন করবে। ফর এক্সাম্পল আমি যদি HCl ইউজ করি তাহলে HCl এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, HCl এর সল্ট তৈরি করবে আর অ্যাসিডটা ফ্রি হয়ে যাবে। বোঝাতে পারলাম? ফর এক্সাম্পল কি, ধরে নাও তুমি নিয়েছো প্লাস মাইনাস টার্টারিক অ্যাসিড, তার সঙ্গে একটা অপটিক্যালি অ্যাক্টিভ বেস রিঅ্যাক্ট করা আছে, সেটার নাম হলো ব্রুসিন। এই রিঅ্যাকশনটা করছো, তাহলে কি তৈরি হবে, তোমার দু রকম সল্ট তৈরি হবে। একটা সল্ট তৈরি হবে প্লাস টার্টারিক অ্যাসিড মাইনাস ব্রুসিন প্লাস মাইনাস টার্টারিক অ্যাসিড ডট মাইনাস ব্রুসিন। তাহলে কি
এরা এক একটা ডায়াস্ট্রিওমার। এটা এই দুটো হলো মার্স। এদের প্রপার্টি আলাদা আলাদা। দেখা গেছে যদি ওয়াটারে এদের ডিজলভ করো তাহলে একটা কম্পাউন্ড সলিবল অবস্থায় থাকে আর একটা কম্পাউন্ড ক্রিস্টাল তৈরি করে। তাহলে এরপর এদের এই যে মিক্সচারটা যেখানে সলিউশন আর ক্রিস্টাল আছে এখানে এটাকে ফিল্টার করো। তাহলে ফিল্টার করলে দুটো পার্ট পাবে, একটা পাবে কি রেসিডিউ আর একটা পাবে কি ফিল্ট্রেট। এবার এই রেসিডিউটাকে তুমি ডাইলিউট HCl দিয়ে ট্রিট করো আর ফিল্ট্রেটটাকেও ডাইলিউট HCl দিয়ে ট্রিট করো। তোমাদের মনে পড়ছে ফার্স্ট সেমিস্টার আমরা সেপারেশন শিখেছিলাম? আনুসি মনে পড়ছে যে দুটো কম্পাউন্ড আছে সেখান হ্যাঁ থেকে স্যার। সলিউশন মেথড দিয়ে কি করে আলাদা করতে পারি, সলিবিলিটি মেথড দিয়ে। সেম এই মেথডটা দেখো এখানে কাজে লাগছে আমাদের। তাহলে ফিল্ট্রেশন করে রেসিডিউ পাচ্ছি, রেসিডিউতে একটা ডায়াস্ট্রিওমার থাকছে আর ফিল্ট্রেটের মধ্যে আরেকটা ডায়াস্ট্রিওমার থাকছে। এবার যখন ডাইলিউট HCl দিয়ে ট্রিট করছো তখন কি হবে, এই ব্রুসিনটা HCl এর সঙ্গে রিয়েক্ট করে যাবে। তাহলে ব্রুসিনের সঙ্গে HCl এর একটা সল্ট তৈরি হবে আর আমার একটা প্লাস টার্টারিক অ্যাসিডটা একটা পার্টে থাকবে আর মাইনাস টার্টারিক অ্যাসিডটা আলাদা পার্টে থাকবে। বুঝতে পারলাম? কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি বলো? শুভদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। আচ্ছা, নেক্সট resolution of racemic acid using chiral base, chiral acid। এটা হলো chiral acid is base using chiral acid। তাহলে এই ক্ষেত্রে আমরা যে chiral acid গুলো ইউজ করতে পারি সেটা হতে পারে টার্টারিক অ্যাসিড অর ম্যালিক অ্যাসিড অর ক্লোরোসালফোনিক অ্যাসিড অর মেন্ডেলিক অ্যাসিড। তাহলে এদের অপটিক্যালি অ্যাক্টিভ একটা এনানসিওমারকে নেওয়া হয়, যেমন প্লাস টার্টারিক অ্যাসিড অর মাইনাস ম্যালিক অ্যাসিড এগুলো নেওয়া হয় এবং এটাকে রিঅ্যাকশন করা হয় একটা রেসিমিক মিক্সচার অফ বেস। ফর এক্সাম্পল এখানে আমি ইউজ করছি প্লাস মাইনাস 1 ফিনাইল ইথাইল অ্যামিন। এটাকে আমি সেপারেট করতে চাইছি ধরে নাও। তাহলে আমি কি করব, 1 রেসিমিক মিক্সচার অফ 1 ফিনাইল ইথাইল অ্যামিন এর সঙ্গে আমরা রিঅ্যাকশন করব প্লাস টার্টারিক অ্যাসিড। যখন আমি প্লাস টার্টারিক অ্যাসিডে রিঅ্যাকশন করব তখন কি হবে, দুটো সল্ট তৈরি হবে, প্লাস অ্যামিন প্লাস টার্টারেট মাইনাস অ্যামিন প্লাস টার্টারেট। এবার এই যে ডায়াস্টোরেমিক সল্ট পেয়ারটা তৈরি হলো তার মধ্যে একটা সল্ট, ফর এক্সাম্পল the minus amine plus tartrate salt is significantly less soluble in methanol। তাহলে যখন মিথানল আমি এই যে মিক্সচারটাকে সলিউবল করব তখন একটা সল্ট দেখবো আমরা কম সলিউবল। তাহলে যখন কম সলিউবল হয় সেটা জলদি ক্রিস্টালাইজ করবে, ঠিক আছে? তাহলে মাইনাস অ্যামিন প্লাস টার্টারেট সল্টটা জলদি ক্রিস্টালাইজ হয়ে যাবে এবং দেন আমি এটাকে সেপারেশন করবো বাই ফিল্ট্রেশন, আর যেটা প্লাস অ্যামিন প্লাস টার্টারেটটা সলিউশনের মধ্যে থেকে যাবে। এবার এই যে দুটো আমি পেলাম, একটা ক্রিস্টাল পেলাম আর একটা পেলাম সলিউশন, একে আমি NaOH দিয়ে ট্রিট করব। NaOH দিয়ে ট্রিট করলে কি হবে, এই যে টার্টারিক অ্যাসিডটা কি করবে, NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে যাবে। তাহলে এটা যদি রিঅ্যাকশন করে যায় তাহলে আমার 1 ফিনাইল ইথাইল অ্যামিনের দুটো আমি আলাদা আলাদা এনানসিওমার ফ্রি অবস্থায় পেয়ে যাব। বোঝা গেছে? মনে হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সিলেবাসে এটাই ছিল, রিজলিউশন অফ অ্যাসিড ইউজিং ডায়াস্ট্রিওমেরিক পেয়ার আর রিজলিউশন অফ বেস ইউজিং ডায়াস্ট্রিওমেরিক পেয়ার, ঠিক আছে? আরেকটা আছে রিজলিউশন অফ অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল।
সেটা আমি নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো, ঠিক আছে? ওটা কিভাবে করা যায়, ওটা হাফ স্টার তৈরি করে। এখন যে জিনিসটা আমরা এখন পড়বো সেটা হলো আমরা তিনটে ইম্পর্টেন্ট ডেফিনেশন আজকে পড়বো, ঠিক আছে? একটা হলো অপটিক্যাল রোটেশন। তাহলে তুমি মনে করো একটা অপটিক্যালি মানে রেসিমিক মিক্সচার আছে, সেই রেসিমিক মিক্সচার থেকে তুমি যে পিওর সেপারেশন করেছো, কম্পাউন্ড আলাদা আলাদা করেছো, সেটা বুঝবে কি করে? সেটা বোঝার উপায় হলো সেই কম্পাউন্ডটার অপটিক্যাল রোটেশন চেক করা। মানে কি, তুমি ওই কম্পাউন্ডটা নেবে, দিয়ে এই একটা স্যাম্পল সেলের মধ্যে ওই কম্পাউন্ডে ওই এনহান্সিওমারের সলিউশন তৈরি করে এর মধ্যে দেবে। দেন কি হবে, একটা লাইট, এটা নর্মাল লাইট, সেটা আনপোলারাইজড থেকে পাস করাবে একটা পোলারাইজারের মাধ্যমে দিয়ে। তাহলে কি হবে, সেই লাইটটা হয়ে যাবে প্লেন পোলারাইজড লাইট। সেটা যখন ওই তোমার এনহান্সিওমারের মধ্যে পাস করবে তখন কি হবে, আমরা কি বলেছিলাম যে optically active compound can rotate the plane polarized light either clockwise or anti-clockwise. যদি clockwise rotate করে তাহলে সেটাকে বলবো আমরা dextrorotatory, যদি anti-clockwise rotate করে তখন আমরা বলবো তাকে levorotatory। তাহলে এই যে যখন তুমি এই প্লেন পোলারাইজড লাইটকে স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তখন যে তোমার এটা তখন ধরে নাও 0 ডিগ্রিতে আছে, 0 ডিগ্রি থেকে একটা যে রোটেশন হচ্ছে, প্লেন পোলারাইজড লাইটের যে রোটেশনটা হচ্ছে সার্টেন ডিগ্রিতে হচ্ছে, এই যে রোটেশন একে বলা হয় অপটিক্যাল রোটেশন। তো ডেফিনেশনটা কি, when a plane polarized light passes through a solution containing an optically active compound or chiral compound, the molecule rotates the plane polarized light, ঠিক আছে? The actual angle by which the light is rotated is measured directly using an instrument called polarimeter. এই যে পুরো ইনস্ট্রুমেন্টাল সেটআপটাকে বলছি আমরা পোলারিমিটার। তাহলে এই যে রোটেশনটা হচ্ছে, যে যত পরিমাণ ডিগ্রিতে রোটেশন হচ্ছে, এই ডিগ্রি এর রোটেশনটাকে বলা হয় অপটিক্যাল রোটেশন অফ দ্যাট কম্পাউন্ড, ঠিক আছে? একে সিম্বল আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এই যে রোটেশনটা হচ্ছে তাকে ডিগ্রি দিয়ে, মানে কত ডিগ্রি রোটেশন, প্লাস 18 ডিগ্রি না মাইনাস 18 ডিগ্রি বা মাইনাস 6.5 ডিগ্রি, তাহলে যত ডিগ্রি রোটেশন হচ্ছে সেটা তার অপটিক্যাল রোটেশন। এখন মনে রাখতে হবে যে অপটিক্যাল রোটেশন এটা ফিক্সড প্রপার্টি নয়। তুমি যদি স্যাম্পলটা কনসেন্ট্রেশন চেঞ্জ করো, বা পোলারিমিটারের যে স্যাম্পল টিউব সেটা যদি লেন্থ চেঞ্জ করো, বা তুমি ইভেন যদি এক্সপেরিমেন্টে যে টেম্পারেচার, কোন টেম্পারেচার তুমি মেজার করছো সেগুলো যদি চেঞ্জ করো, হ্যাঁ, তাহলে অপটিক্যাল রোটেশনটা চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে কম্পাউন্ডে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করো, পোলারিমিটার টিউবে যদি লেন্থটাকে চেঞ্জ করো, আর যদি তুমি টেম্পারেচার অফ দ্য এক্সপেরিমেন্ট চেঞ্জ করো, তাহলে অপটিক্যাল রোটেশন সেম কম্পাউন্ডেরই ডিফারেন্ট হবে। তাহলে সেই জন্য আমাদের এই প্যারামিটারগুলোকে ফিক্স করতে হবে। তাহলে এই প্যারামিটারগুলো যখন আমরা ফিক্স করে দেব, তখন আমরা যে রোটেশন পাবো তাকে বলবো স্পেসিফিক রোটেশন। তাহলে স্পেসিফিক রোটেশন জিনিসটা কি, একটা সার্টেন টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচার, the optical rotation observed when 1 gram of a optically active substance is dissolved in 1 ml solution and placed in a polarimeter tube of 10 centimeter length. তাহলে আমি কি কি ফিক্স করছি, এখানে টেম্পারেচারটা ফিক্স করে দিচ্ছি, কম্পাউন্ডের কনসেন্ট্রেশন ফিক্স করে দিচ্ছি। 1 গ্রাম কম্পাউন্ড 1 ml সলিউশনের মধ্যে, এক সলভেন্টের মধ্যে ডিজলভ হবে। আর পোলারিমিটারের যে টিউব তার লেন্সটাকেও আমি ফিক্স করে দিচ্ছি। সেই কন্ডিশনে যে আমি অপটিক্যাল রোটেশন পাবো তাকে বলা হবে স্পেসিফিক রোটেশন। স্পেসিফিক রোটেশনকে ডিনোট করা হয় স্কয়ার ব্র্যাকেট আলফা দিয়ে, ঠিক আছে? তাহলে এই স্কয়ার ব্র্যাকেট আলফা, এই যে স্কয়ার ব্র্যাকেট আলফা, এখানে টি হলো টেম্পারেচার, ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট,
মানে যে লাইট পাস করাচ্ছ, যে লাইট এখানে পাস করাচ্ছ স্যাম্পলের মধ্যে, সেটার ওয়েভলেন্থ কি, ঠিক আছে। জেনারেলি সোডিয়াম ডি লাইন আমরা ইউজ করি, সোডিয়ামের লাইন হয় ডি লাইন, এটা ইউজ করি, যার ওয়েভলেন্থ হলো 589 ন্যানোমিটার, ঠিক আছে। আর কি কি আমরা ফিক্স করি, এখানে কনসেন্ট্রেশন ফিক্স করি। তাহলে স্পেসিফিক রোটেশনের যে ফর্মুলা সেটা কি, স্কয়ার ব্র্যাকেট আলফা ইকুয়ালস টু আলফা বাই সি ইন্টু এল। আলফাটা হলো অপটিক্যাল রোটেশন, সি হলো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কি গ্রাম পার এমএল, ঠিক আছে, গ্রাম পার এমএল, ঠিক আছে। আর এলটা কি লেন্থ, লেন্থ অফ দা পোলার ইমিটার টিউব, জেনারেলি দেখা গেছে এটা 10 সেন্টিমিটার। এই কন্ডিশন যদি আমি ফিক্স করি তাহলে যে অপটিক্যাল রোটেশন পাবো তখন তাকে আমরা বলবো স্পেসিফিক রোটেশন। বোঝা গেছে? মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা। আরেকটা জিনিস কি, এবার ধরে নাও কোন একটা হাই মলিকুলার ওয়েটের কম্পাউন্ড আছে আর কোন একটা লো মলিকুলার ওয়েটের কম্পাউন্ড আছে। এবার তুমি বুঝতে পারছো 1 গ্রাম যদি হাই মলিকুলার ওয়েটের কম্পাউন্ড নাও তাহলে ওটার মধ্যে কম পরিমাণ মলিকুল থাকবে, আর যদি একটা লো মলিকুলার ওয়েটের কম্পাউন্ড নাও তাহলে 1 গ্রামের মধ্যে অনেক বেশি পরিমাণ মলিকুল থাকবে, তাহলে এদের মধ্যে কম্পারিজন করা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে অপটিক্যাল রোটেশনের ক্ষেত্রে আরেকটা মডিফিকেশন করা হয়, তাকে বলা হয় মোলার রোটেশন, মোলার অপটিক্যাল রোটেশন, যেটাকে স্কয়ার ব্র্যাকেট এম দিয়ে রোটেট করা হয়। তাহলে মোলার রোটেশন জিনিসটা কি, মোলার রোটেশন মেজার দ্য অপটিক্যাল রোটেটরি পাওয়ার পার মোল অফ দ্য সাবস্ট্রেট রেদার দেন পার গ্রাম, ঠিক আছে। তাহলে এর ফলে সুবিধাটা কি হয়, এর ফলে সুবিধাটা হয় যে পার মোল করলে কি হবে, প্রতি মোলে সেম সংখ্যক মলিকুল থাকবে। কত পরিমাণ মলিকুল থাকে প্রতি মোলে, কে বলতে পারবে? 1 মোল ধরুন 1 মোল অক্সিজেন 1 মোল নাইট্রোজেন, কত পরিমাণ মলিকুল থাকবে তাতে? মোনালিসা বলো, কত সংখ্যক মলিকুল থাকে 1 মোলে? স্যার ওই 6.02 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল থাকে, ঠিক আছে। 23. হ্যাঁ, তাহলে যে কোনো সাবস্ট্রেটের 1 মোলে 6.023 × 10⁻23 সংখ্যক মলিকুল থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে গ্রামটা অনেকটা ভেগ আইডিয়া, মোলটা অনেক বেশি মানে সায়েন্টিফিক। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি পার গ্রামের জায়গায় পার মোল সাবস্টিটিউট করছি তখন যে আমি রোটেশনটা পাচ্ছি তখন তাকে বলা হয় মোলার রোটেশন। তাহলে মোলার রোটেশনকে অনেক সময় স্কয়ার ব্র্যাকেট এম দিয়ে লেখা হয়, অনেক সময় স্কয়ার ব্র্যাকেট পাই দিয়ে নোট করা হয়, আইদার স্কয়ার ব্র্যাকেট এম অর স্কয়ার ব্র্যাকেট পাই। পাই চিহ্ন জানো তো, এটা পাই, এটা এটা কি সাই, এটা আলফা, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, এগুলো গ্রিক ওয়ার্ড। তাহলে এটা পাই চিহ্ন দিয়ে স্কয়ার ব্র্যাকেট পাই দিয়ে আমরা মোলার রোটেশনকে ডিনোট করি। তাহলে মোলার রোটেশনের ডেফিনেশনটি কি, স্কয়ার ব্র্যাকেট m ইকুয়ালস টু m ইনটু স্পেসিফিক রোটেশন বাই 100। তাহলে এখানে স্কয়ার ব্র্যাকেট m টা হলো মোলার রোটেশন, m টা হলো মলিকুলার ওয়েট অফ দিস কম্পাউন্ড, ঠিক আছে, মলিকুলার ওয়েট অফ দিস কম্পাউন্ড, আর স্কয়ার ব্র্যাকেট আলফাটা হলো স্পেসিফিক রোটেশন। এখন কোশ্চেন আসতে পারে, কেউ বলবে যে স্যার এই 100টা কি? দেখা গেছে যে এখানে মোলার রোটেশনের যে ভ্যালুটা হয় এটা অনেক সময় অনেক বড় ভ্যালু হয়, সেই বড় ভ্যালুটাকে ছোট করার জন্য মানে আমাদের আয়ত্তে আনার জন্য এটাকে 100 দিয়ে ডিভাইড করা হয়, ঠিক আছে। তাহলে এই 100টার অ্যাজ ইফ কোনো মানে সিগনিফিক্যান্স নেই, শুধুমাত্র একটা বড় ভ্যালুকে ছোট করার জন্য আমরা 100টা আরবিটারিলি চুজ করেছি, ঠিক আছে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছ সুরেশ? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম রেজলিউশন অফ রেসিমিক মিক্সচার, তার 4টা মেথড আমরা শিখলাম। একটা মেথড হলো মেকানিক্যাল মেথড, 2 নম্বর মেথড শিখলাম আমরা
বায়োকেমিক্যাল অর এনজাইমেটিক মেথড। 3 নাম্বার আমরা শিখলাম ক্রোমাটোগ্রাফিক মেথড, আর 4 নাম্বার শিখলাম আমরা ডায়াস্টোমেরিক সল্ট ফরমেশন মেথড। ডায়াস্টোমেরিক সল্ট ফরমেশন মেথডে আমরা দুটো মেথড শিখলাম, একটা হলো রিজলিউশন অফ রেসিমিক বেস ইউজিং কাইরাল অ্যাসিড, আর রিজলিউশন অফ রেসিমিক অ্যাসিড বাই কাইরাল বেস। আর দেন আমরা 3টে ডেফিনেশন পড়লাম। এই 3টে ডেফিনেশন থেকে অনেক সময় তোমাদের অঙ্ক পড়ে, পরের দিন আমি এগুলো থেকে আমি চেষ্টা করব 2-1টা অঙ্ক করে দেখানো, ঠিক আছে? আমি খুঁজবো সেরকম যদি কোশ্চেন পাই তাহলে আমি কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো। আর তোমাদের কি কি আছে দেখি সিলেবাসে। মোটামুটি সিলেবাস আমাদের শেষের দিকে। হ্যাঁ, আজকে আমরা যেটা পড়লাম, অপটিক্যাল রোটেশন পড়লাম, স্পেসিফিক রোটেশন পড়লাম, মোলার রোটেশন পড়লাম। রেসিমিক কম্পাউন্ড আগের দিন শুরু করেছিলাম, রেসিমাইজেশন পড়লাম, থ্রু ক্যাটায়নিক অ্যানায়নিক রেডিক্যাল ইন্টারমিডিয়েট পড়লাম, থ্রু রিভার্সিবল ফরমেশন অফ স্টেবল অ্যাকাইরাল ইন্টারমিডিয়েট এটা পড়েছি। রিজলিউশন অফ অ্যাসিডস আজকে পড়লাম, বেসেস আমরা পড়লাম, অ্যালকোহলসটা নেক্সট দিন পড়িয়ে দেবো ভায়া ডায়াস্টোমেরিক সল্ট ফরমেশন, ঠিক আছে? আচ্ছা, আর কি পড়ে রইলো? অপটিক্যাল পিউরিটি, এনানসিওমেরিক অ্যাক্সেস, এটা বাকি রইলো, এটা পরের দিন করিয়ে দেবো। আচ্ছা, এই পার্টটা আগে পড়িয়ে দিয়েছি, এই পার্টটা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এনানসিওমার পড়িয়ে দিয়েছি, ডায়াস্টোমার পড়িয়ে দিয়েছি, এপিমার পড়িয়ে দিয়েছি, হ্যাঁ, সিউডো অ্যাসিমেট্রি পড়িয়ে দিয়েছি, এই পার্টটাও পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এই পার্টটা পুরোটাই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি আর দুটো ক্লাসের মধ্যে স্টিরিওকেমিস্ট্রি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা রিঅ্যাকশন মেকানিজমে চলে যাব, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। বলো। ওই যে ওই রিজলিউশন মেথড গুলো কি মানে স্পেসিফিক কম্পাউন্ডের জন্য স্পেসিফিক হবে? হ্যাঁ, স্পেসিফিক কম্পাউন্ডের জন্য স্পেসিফিক হবে। সেই জন্য আমি আজকে যখন তোমাদের পড়ালাম, মেথডটা পড়ানোর পরে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে পড়ালাম, তাই না? এই যে তোমাকে যদি বলে যে কি করে তুমি একটা রেসিমিক অ্যাসিডকে রিজলিউট করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে রেসিমিক যদি কোনো অ্যাসিড হয় তাকে রিজলভ করার জন্য আমাদের জেনারেলি অপটিক্যালি অ্যাক্টিভ বেস ইউজ করা, এনানসিওমার অফ এ বেস ইউজ করা হয়। এক্সাম্পল কি কি থাকতে পারে? মাইনাস ব্রুসিন, মাইনাস ট্রিক্লিন অর মাইনাস কুইনিন। তাহলে এরপর একটা এক্সাম্পল দেবে সেখানে, যে যদি আমি একটা রেসিমিক মিক্সচার অফ টার্টারিক অ্যাসিডকে সেপারেট করতে চাই তাহলে আমি প্রথমে একে ট্রিট করব মাইনাস ব্রুসিন দিয়ে, তার ফলে দুটো আমি সল্ট পেয়ার পাবো, ডায়াস্টোমেরিক সল্ট পেয়ার। এই সল্ট পেয়ার গুলোর সলিবিলিটি আলাদা আলাদা। তাহলে একটা অ্যাসিড সল্ট বেশি সলিবল, একটা অ্যাসিড সল্ট কম সলিবল। যেটা বেশি সলিবল সেটা ফিল্টারের মধ্যে থেকে যাবে, আর যেটা কম সলিবল সেটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। তাহলে এটা যদি এই যে মিক্সচারটা যদি ফিল্টার করি তাহলে রেসিডিউতে আমি পাবো ক্রিস্টালটা, একটা সল্ট ডায়াস্টোমারকে আমি ক্রিস্টাল পাবো রেসিডিউতে, আর আরেকটাকে আমি সলিউশন পাবো। দেন যদি আমি একে অ্যাসিড ডাইলুট HCl দিয়ে ট্রিট করি, এই যে মাইনাস ব্রুসিনটা কি হবে, এর সঙ্গে রিঅ্যাকশন করে যাবে, তার ফলে আমি পিওর এনানসিওমারটা পেয়ে যাব। বোঝা গেছে? এই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আবার ওই মেকানিক্যাল মেথডটাও তো ইউজ করা হয়। হ্যাঁ, মেকানিক্যাল মেথড ইউজ করা যায়, সেটা টার্টারিক অ্যাসিডের না। সেটা দেখো মেকানিক্যাল মেথডটা ইউজ করেছিল লুই পাস্তুর, ইউজ করেছিল মেকানিক্যাল মেথড দিয়ে। তার জন্য কি করেছিল লুই পাস্তুর? প্রথমে যে রেসিমিক মিক্সচার অফ টার্টারিক অ্যাসিড সেখান থেকে ও কি করেছিল,
উনি কি করেছিলেন, যে রেসিমিক মিক্সচারটা পেয়েছিলেন সেখান থেকে উনি সল্ট তৈরি করেছিলেন, কি সোডিয়াম অ্যামোনিয়াম টার্টারেট। টার্টারেট, ঠিক আছে, সোডিয়াম অ্যামোনিয়াম টার্টারেট। টার্টারিক অ্যাসিডের দুটো COOH গ্রুপ আছে, একটা OH কে, একটা H কে সোডিয়াম দিয়ে ইয়ে হয়েছে, আর একটা H কে অ্যামোনিয়াম দিয়ে। দেন এটা ক্রিস্টালাইজ করেছিলেন। ক্রিস্টালাইজ করাতে উনি দেখেছিলেন কি, যে এই সল্টটা, একটা সল্ট একরকম ক্রিস্টাল তৈরি করে, আরেকটা সল্ট আরেক রকম ক্রিস্টাল তৈরি করে। দেন উনি ওগুলোকে মেকানিক্যাল মেথডে সেপারেট করেছেন, ঠিক আছে। দেন তারপর যদি ওটাকে আবার অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, তখন আমি পিওর টার্টারিক অ্যাসিডের এনহান্সিওমার গুলো পাবো। বোঝা গেছে? বোনাতে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর স্যার এই কনগ্লোমারেট ওয়ার্ডটা এই ক্রিস্টালের ক্ষেত্রে ইউজ করব? কংগ্লোমারেট, কংগ্লোমারেট জিনিসটা কি, ধরে নাও একটা রেসিমিক মিক্সচারে কি কি আছে, দুটো এনহান্সিওমার আছে, একটা প্লাস একটা মাইনাস। এবার যখন একটা সলিউশন থেকে একটা কম্পাউন্ড ক্রিস্টালাইজ হচ্ছে, তখন ক্রিস্টালাইজেশনের দু রকম প্রবাবিলিটি আছে। একটা ক্রিস্টাল এমন হতে পারে যার মধ্যে দুটো এনহান্সিওমারই থাকতে পারে র্যান্ডামলি, তাই না? আর আরেকটা ক্ষেত্রে কি হতে পারে, যে একটা এনহান্সিওমার আলাদাভাবে ক্রিস্টালাইজ করছে, আরেকটা এনহান্সিওমার আলাদাভাবে ক্রিস্টালাইজ করছে। বুঝতে পারলাম? বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। ধরে নাও এ বি, একটা সলিউশনের মধ্যে 100টা এ আছে আর 100টা বি কম্পাউন্ড আছে, ঠিক আছে। এবার যখন এদের যখন ক্রিস্টালাইজ করছো, তখন ক্রিস্টাল ফর্মেশন এমন হতে পারে যার মধ্যে এ বি দুটোই আছে, বা এমনও হতে পারে এ কম্পাউন্ড গুলো নিজেদের মধ্যে একসঙ্গে জুড়ে ক্রিস্টাল তৈরি করলো, বি কম্পাউন্ড গুলো নিজেদের মধ্যে জুড়ে ক্রিস্টাল তৈরি করলো। তো এরকম যদি সিলেক্টিভ ক্রিস্টালাইজেশন হয়, তখন তাকে বলা হবে কংগ্লোমারেশন, বা যেটা বলা হবে কংগ্লোমারেট। বোঝা গেছে? আর যখন এ এমন ক্রিস্টাল তৈরি হয় যেখানে এ এবং বি দুটোই আছে, তখন তাকে বলে রেসিমেট ক্রিস্টাল। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এ আর বি কে তুমি রিপ্লেস করো দুটো এনহান্সিওমার দিয়ে। এ মানে একটা এনহান্সিওমার, বি মানে আরেকটা এনহান্সিওমার সেম কম্পাউন্ডের, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু ডাউট আছে? হ্যাঁ স্যার, একটা ডাউট আছে একটা। বলো। স্যার বলছিলাম মানে অক্সাইম ওই গ্রুপটা মানে মানে শুধু স্যার NOH মানে এইটুকুটাই অক্সাইম বলা হয়, না C ডবল বন্ড NOH সি ডবল বন্ড, ওই পুরোটা সি ডবল বন্ড NOH। ওই পুরোটা কি বলবো স্যার? হ্যাঁ, অক্সিম মানে সি ডবল বন্ড NOH। আচ্ছা। এবারে এটি যদি এখানে যদি H থাকে, হ্যাঁ। তাহলে এটাকে বলে অ্যালডোক্সিম। আর সি ডবল বন্ড NOH, এখানে যদি দুটো আর গ্রুপ থাকে, তখন তাকে বলবো কিটোক্সিন। বুঝা গেছে? হ্যাঁ স্যার। মানে এখানে যদি আর CH থাকে, এটা মানে কি, এই কম্পাউন্ড তৈরি হচ্ছে কিভাবে, তৈরি হচ্ছে আর সি ডবল বন্ড OH প্লাস NH2OH, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে অ্যালডোক্সিন। আর যদি এই রিঅ্যাকশনে কিটোনের সঙ্গে করো, তাহলে কি হবে, কিটোক্সিন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে অ্যালডিহাইড থেকে তৈরি হলে অ্যালডোক্সিন, কিটোন থেকে তৈরি হলে কিটোক্সিন। হ্যাঁ স্যার, বুঝেছি। আর কারো কিছু ডাউট আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল এখানে না, ওই মিসো কম্পাউন্ডের ক্ষেত্রে ওই এরাইথ্রো নোমেনক্লেচার কেন ব্যবহার করা হয় না? মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে এরাইথ্রোথ্রিও, এরাইথ্রোথ্রিও কি কি কম্পাউন্ড? এরাইথ্রো কাকে বলবো? যদি হ্যাঁ, আইডেন্টিক্যাল গ্রুপগুলো সেম সাইডে থাকলে। হ্যাঁ,
COOH। এটা হলো ইরাইথ্রো, তাই না? সেম OH গ্রুপ গুলো সেম দিকে আছে, H গুলো সেম দিকে আছে, আর OH OH H H, এটা হলো 3O, তাই না? তাহলে এটা হলো 3O, এটা হলো ইরাইথ্রো, তাই না? এবার তোমার কোশ্চেনটা বলো। সেখানে দেওয়া ছিল মিশ্র কম্পাউন্ড শুড নট গিভ এই এরাইথ্রো আর থ্রিও নোমেনক্লেচার। হ্যাঁ, ইরাইথ্রো থ্রিও নোমেনক্লেচার কার জন্য? দুটো ডায়াস্টেরিওমারকে ডিফারেন্সিয়েট করা, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ডায়াস্টেরিওমারকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ইরাইথ্রো 3O ইউজ করছি, ঠিক আছে? এবার আচ্ছা, মেসো এই কম্পাউন্ড মেসো বলো। স্যার এই মিশ্র কম্পাউন্ড আবার যখন ওই এলিমিনেশন রিঅ্যাকশনে নিচ্ছি তখন তো এরাইথ্রো ব্যবহার করা হচ্ছে। এলিমিনেশন দিচ্ছি মানে? মানে এলিমিনেশন রিঅ্যাকশনে দেওয়া থাকে না থ্রিও দিয়ে এরকম নামটা যেটা দেওয়া থাকছে, দুটো হ্যাঁ, ফিনাল এক সাইডে থাকছে। ও এলিমিনেশন রিঅ্যাকশনে? হ্যাঁ ওখানে তো মানে মানে ওখানে তো মানে ইউজ করা হচ্ছে এরাইথ্রো মিশ্র কম্পাউন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, মেসো কম্পাউন্ড আর ইরাইথ্রোর মধ্যে একটু ডিফারেন্স আছে, তাই না? মেসো কম্পাউন্ড মানে কি? এখানে তোমার একটা মিরর প্লেন থাকবে, তাই না? আর ইরাইথ্রো থ্রিও জিনিসটা কি? সেম গ্রুপগুলো একই দিকে থাকবে। বুঝতে পারলাম? এই দেখো এখানে এই দেখো, এবার তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো। এই গ্রুপগুলো কি সেম দিকে আছে, তাই না? বোঝো ভালো করে। তাহলে এরা কি ইরাইথ্রোস? মোনালিসা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু এরা কি মেসো কম্পাউন্ড? কারণ এই দুটো কম্পাউন্ড তো আলাদা আলাদা, এই দুটো গ্রুপ তো আলাদা, তাই না? তাহলে এদেরকে আমি মেসো বলতে পারবো? না স্যার, বুঝতে পারলাম? কিন্তু মিশ্র মেসো, কম্পাউন্ডের ক্ষেত্রেও তো মানে আইডেন্টিক্যাল গ্রুপগুলো একদিকে থাকছে। হ্যাঁ মেসো কম্পাউন্ডে কি এটাও তো এক, মেসো করতে হলে উপরের কম্পাউন্ড সেম হতে হবে না? COOH বুঝতে পারছি? এটা হলো মেসো, কারণ এটা আর এটা আইডেন্টিক্যাল। COOH আইডেন্টিক্যাল, OH আইডেন্টিক্যাল, H আইডেন্টিক্যাল। তাহলে এর মাঝে একটা মিরর প্লেন আছে, যে মিররের প্লেন থাকে তবেই সেটা মেসো। এই ক্ষেত্রে কি মিরর ইমেজ রিলেশনশিপ আছে এখানে? না। তাহলে এই ক্ষেত্রে এটা ইরাইথ্রোস। বুঝতে পারলাম? COOH OH H এটা ইরাইথ্রো অ্যাজ ওয়েল অ্যাজ মেসো। বুঝতে পারলাম? মেসো কেন? এইখানে বরাবর একটা মিরর প্লেন গেছে, তাই না? COOH মিরর, H মিরর, OH মিরর, তাই না? তার জন্য এটা মেসো। আর OH গ্রুপগুলো একই দিকে আছে, সেই জন্য এটা ইরাইথ্রো। বোঝা গেল? এবার একটা কম্পাউন্ড নিচ্ছি, OH H CHO CH2OH। এরা ইরাইথ্রো। কেন ইরাইথ্রো? কারণ OH গ্রুপগুলো একই দিকে আছে। কিন্তু এদের মধ্যে কি মিরর ইমেজ রিলেশনশিপ আছে? H এর মধ্যে আছে, OH এর মধ্যে আছে, CH2OH আর CH এর মধ্যে কি আছে?
মোনালিসা, না স্যার নেই এটা। তাহলে সেই জন্য এটা একটা ইরাইথ্রোয়াইসিন, বোঝা গেল? তো তাহলে ওই মিসো কম্পাউন্ডের ক্ষেত্রে ওটা শুধু ওই মিসো কম্পাউন্ডই বলবো, ইরাইথ্রো বলা যাবে না? ইরাইথ্রো বলার দরকার নেই অ্যাকচুয়ালি, বুঝতে পারলি? আর কারো কিছু ডাউট আছে? ফেরেশ, তোমার কিছু কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সাগনিকের কিছু কোশ্চেন আছে? সাগনিক, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সামনের দিন হয়তো ক্লাসটা আমি জয়েন করতে পারবো না, একটা বিয়ের অনুষ্ঠান আছে তো তাড়াতাড়ি। কে বলছো, ফেরেশ? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। সাগনিক, সাগনিক কি আজকেও পালিয়ে গেছেন নাকি? সাগনিক আজকেও পালিয়ে গেছে? টু মাচ ফর মি। এই ওর সঙ্গে কথা বলো, ও কি পড়তে চাইছে না পড়তে চাইছে না, ঠিক আছে? স্যার আরেকটা আছে, কোয়েশ্চেন বলে দিই। বলো, ওই জেডোটা ওনাকে পাঠাচ্ছি আমি, কি পাঠাচ্ছ? হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছ? হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি। বলো, পাঠাও। হুম, ডিএল নোমেনক্লেচার। স্যার এই ডিএলটা এরকম হবে কিনা একবার দেখে নিন। আচ্ছা, H2N দুটো কম্পাউন্ড আলাদা আলাদা না? CH2NH2, আলাদা না স্যার, এইটা একটাই। না তুমি দেখো CH2OH করেছে এবং CH2NH2 করেছে। হ্যাঁ স্যার ওটা NH2 হবে আর কি, মানে ওটা। আচ্ছা, ওই ক্ষেত্রে ডিএল নোমেনক্লেচার কি হবে? হ্যাঁ মানে এই কম্পাউন্ডটা দেওয়া আছে যেটা ওই লাল কালিতে লিখেছে। হ্যাঁ, এটা দেখো, তোমাকে সুব্রত সেনগুপ্তের বই আছে? হ্যাঁ স্যার আছে। সুব্রত সেনগুপ্তের বইয়ে দেখবে, আমি তোমাদের ডিটেলস এটা আমি পড়াইনি, এই জন্য পড়াইনি কারণ ডিএল নোমেনক্লেচার খুব বেশি পড়ে না, ঠিক আছে? ডিএল নোমেনক্লেচারে দেখবে যে আহ, একটা তো আমি ওইচ এর রেসপেক্টে বলেছিলাম আর একটা NH2 রেসপেক্টে বলেছিলাম, ঠিক আছে? OH আর NH2 বাদ দিয়ে যদি অন্য কোনো গ্রুপ থাকে, কে প্রেফারেন্স পাবে, ঠিক আছে? গ্রুপ প্রেফারেন্সটা দেখেছি, মানে এরকম ভাবে রোটেট করে করতে হবে তো, ওটাই বলছি। গ্রুপ বলো, আরেকবার বলো। ওই গ্রুপ প্রেফারেন্সটা দেখেছি, যেটা মানে হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেটা যেদিকে থাকবে সেরকম হবে। হ্যাঁ হ্যাঁ আর মানে ওই CHO আর CH2NH2 ওটা মানে ওর উপর নিচে নিয়ে আসতে হবে তো, ওটা বলি। হ্যাঁ, ওটাকে প্রথমে নিয়ে আসতে হবে যাতে তোমার হাইলি, সব থেকে বেশি অক্সিডাইজ থাকে যে কার্বনটা, সেটা যেন উপরে থাকে। মানে এই ক্ষেত্রে সব থেকে অক্সিডাইজ কার্বনটা হলো CHO, ঠিক আছে? সেটা উপরে রেখেছো তুমি। এরপরে তুমি যে রোটেশনটা করিয়েছো ইন এ গ্রুপ অফ 3, যেটা বলেছিলাম ফিশার প্রজেকশন, সেটা করেছো তুমি। তাহলে CH2টাকে তুমি নিচে নিয়ে এসছো, হাইড্রোজেনটাকে বাঁ সাইডে, SH টাকে ডান সাইডে, ঠিকই আছে। এরপরে SH এর রেসপেক্টে তুমি করেছো, SH টা ডান সাইডে আছে, সেই জন্য তুমি এর নাম দিয়েছো ডি, ঠিকই আছে। ঠিক আছে স্যার, আর পরেরটা স্যার? EZ, DL और C90 nomenclature।
HCl or C90 nomenclature. মানে আমি বুঝলাম না, কোশ্চেনটা বুঝলাম না। এই কোশ্চেনটা এরকম দেওয়া আছে মানে অনেকগুলো দেওয়া আছে কম্পাউন্ড দিয়ে যেটা হবে আর কি। হ্যাঁ, তাহলে ইজেড হবে তো। কি করে বুঝতে পারছি না এই যেটা কিরকম, কেন বুঝতে পারছো না? মানে ই হবে না জেড হবে সেটা তো বুঝতে পারছি না। এই তো কম্পাউন্ড, তাই না? এটা তো কম্পাউন্ড। তাহলে এই বন্ডটা আর এই বন্ডটা কি আছে? এই ডবল বন্ডের রেসপেক্টে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে বড় গ্রুপগুলো কোথায় আছে একে অপরের রেসপেক্টে? ও স্যার এবার বুঝতে পেরেছি। তাই না? বলো, আর কিছু আছে ডাউট? না স্যার এগুলি আছে। আর কারো কিছু ডাউট আছে? আনসি? না স্যার কিছু ডাউট নেই। নাজমি? না স্যার ডাউট নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। আর তোমরা একটু ইয়ের সঙ্গে, সাগনিকের সঙ্গে কথা বলো, ঠিক আছে? ও যদি এইভাবে প্রতিদিন মাঝপথে পালায় এবং কিছু যদি না বলে, এর আগেও করেছিল, ওকে তোমরা বলেছিলে যে তুই এটা এইভাবে চলে যাচ্ছিস, স্যার এটা পছন্দ করেনি? তোমরা ওকে জানিয়েছিলে, তোমরা কেউ, সুরেশ হোক, শুভদীপ হোক? না স্যার বলিনি, আমি এবার বলবো ওকে। দেখো, আমি তোমরা রিকোয়েস্ট করেছিলে বলে আমি পড়াচ্ছি, ঠিক আছে? এরকম যদি আমি দেখি যে মাঝপথে এরকম চলে যাচ্ছে, আমার স্টুডেন্টের দরকার নেই, ঠিক আছে? আমি কলেজে যেমন পড়াচ্ছি তেমনি পড়াবো। হ্যাঁ, এই নিয়ে দুবার হলো, এটা আমার কাছে ইরিটেটিং। যেমন সেরেস পরের দিন থাকবে না আগে জানিয়ে দিল, আমার কাছে ইনফরমেশন থাকলো, এখানে মাঝপথে চলে যাচ্ছে কিন্তু কিছু ইনফরমেশন দিচ্ছে না ও, হাইলি ইরিটেটিং। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে, হ্যাভ এ নাইস দিন।